নমস্কার, আমি রিনা চক্রবর্তী। আজকে আমাদের পেজ থেকে, অবশ্যই আমাদের পেজ, এটা শুধু আমার পেজ নয়, বিবাহ নিয়ে লাইভ। ম্যারেজটা যে শুধুমাত্র আমাদের একটা জন্মের বন্ধন তা তো নয়, এটাকে বলা হয় 7 জন্মের বন্ধন। এটা নিয়ে আপনাদের অনেক দিন ধরে অনেক ইচ্ছে ছিল যে এটা নিয়ে আমি লাইভ করি, তো এটা নিয়ে আপনাদেরকে ডিটেলসে বলি। এটা নিয়ে আমি আজকে চিন্তা করে দেখলাম যে না, এটা এখন এই যুগে দাঁড়িয়ে একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে বিয়েটা টেকানো বা যার সাথে সংসার করছি তার সাথে ভালো থাকাটা, হ্যাপি থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেই কারণে আজকে এটা নিয়ে লাইভ। তাহলে একটা বিয়ে, দুটো বিয়ে, তিনটে বিয়ে, চারটে বিয়ে, এটা তাহলে সবই কি আগের জন্মের থেকে তৈরি হয়ে আসে? তাহলে কি আগের জন্মে 4টে বিয়েটাই এই জন্মে 4টে বিয়েতে পরিণত হয়? কি ব্যাপারটা আদতে কি? তো সেটা নিয়ে ডিটেলসে বলবো, আপনারা জয়েন হন। অপেক্ষায় থাকি একটু আপনাদের জয়েনিং এর। সবাই খুব আগ্রহ সহকারে এটাতে ছিলেন যে এই লাইভটা করো দিদি, এই লাইভটা করো। আপনাদের জন্য সময় বার করে এলাম লাইভের অ্যাড দিয়েছিলাম, আজকেও দিয়েছিলাম, 2 দিন আগেও দিয়েছিলাম। সবাই জয়েন হন, আমি অপেক্ষা করি। আচ্ছা, দেখা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। হ্যাঁ, সুমেধাদি দেখতে পাচ্ছি, তমশ্রী দেখতে পাচ্ছি, অপর্ণা দেখতে পাচ্ছি। এখানে আবার একটা হাসি রিয়াকশনের কি হলো? যে হাসি রিয়াকশন দিয়েছেন সে এটা এই জায়গাটা, এই যে ইউ ক্যান সাপোর্ট মে বি সেন্ডিং স্টার, এগুলো না অটোমেটিক্যালি আসে, এগুলো আমি দিই না। তো যে এইখানে এসে একটা হাসি রিয়াক্ট দিয়েছেন তাকে বলবো ওই হাসি রিয়াকশনটাকে তুলে নিয়ে একটা ভালো রিয়াকশনস দিন। সেটা আপনাকে একটা ভালো পরিচয় দেয়, আর কিছুই নয়। ঐন্দ্রিলা, পল্লবী সবাইকে দেখতে পাচ্ছি। এই তো সুদীপ্তা আছে, সুদীপ্তাকে দেখতে অনেকদিন বাদে পেজে দেখলাম, অনেকদিন বাদে। শোনা যাচ্ছে। আচ্ছা, 7 জন্মের সাথী ব্যাপারটা কি হয় সত্যি? 100% হয়। আমি যদি বলি 100% হয়, তাহলে তুমি কি করবে অলিভিয়া? তাহলে তুমি কি করবে আমায় বলো। তাহলে তো তুমি এটা নিয়ে চলে যাবে, তাহলে তো 7 জন্ম ধরেই তোমাকে এটা নিয়ে চলে যেতে হবে, নাকি তুমি এই জন্মেই এটাকে কাট করে দেবে? সেটা নিয়ে জানি আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে, অনেক কোয়েশ্চেন করার মতনই আজকে লাইভটা হবে। আমি তো আমার মতো বলবো, এরপরে আপনাদের যা কোয়েশ্চেন থাকবে সব উত্তর আমি দেবো, ঠিক আছে? আচ্ছা, নাম্বারটা একটু পিন পোস্ট করে দিই, হ্যাঁ, আপনারা জয়েন হন। আচ্ছা, একটু বিবাহ নিয়ে লাইভ দেখতেই হবে। বিবাহ এখন ভেরি মাচ ইম্পর্টেন্ট। লোকে বিয়ে না করে একসাথে থাকছে, এটা তো আরো বেশি ক্রিটিক্যাল। সব থেকে সমস্যা হচ্ছে এটাতে অনেক ধরনের লিগাল প্রবলেম আসতে পারে। এটা তো যাই হোক, এটা এখনকার দিনের ব্যাপার যে লিগাল প্রবলেম আসা বা কিছু, বাট বিয়েটা এখন সব থেকে টাফ। এখনকার জেনারেশন আর বিয়ে করতে চাইছে না, এই পরের জেনারেশনে কিন্তু আর বিয়ে করতে চাইবে না। 8583987566 নাম্বারটা পিন পোস্ট করলাম। এসে গেছি, পম্পানাথ একদম সবাইকে দেখতে পাচ্ছি, অলিভিয়া। ওরে বাপরে, না বলবো অত ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার মতো কি এরিনাদি কোনোদিন লাইভ করেছে? অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি ভয় পাওয়ার সাবজেক্টই নয়। অ্যাস্ট্রোলজিটা এমন একটা জায়গা, অ্যাস্ট্রোলজি থেকে সবকিছুর বিচার করা যায়। তুমি ডাক্তার হবে, তুমি লয়ার হবে, তুমি ভালো বিজনেস ওমেন হবে অর ম্যান হবে, অ্যাস্ট্রোলজি থেকে সব কিছুর বিচার করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিটা বা যারা অ্যাস্ট্রোলজার হয় তারা যদি সঠিক হয় না, তোমাকে কিন্তু ঠিক রাস্তা দেখিয়ে দেবে। এবং এই রাস্তাটা দেখা খুব দরকার। তাহলে কি রাস্তা দেখানো মানে ডিভোর্স করিয়ে দেওয়া? না। কিন্তু যাদের ডিভোর্স করানো দরকার, এখানে এমন অনেকে আছে যাদের কিন্তু ডিভোর্স হয়ে তারা খুব ভালো আছে, খুব ভালো আছে। এবং তাদেরকে আমি বলেছি, বাবা তুমি ডিভোর্স করো। আচ্ছা, নাম্বারটা পিন পোস্ট হলো না? নাম্বারটা দেখা যাচ্ছে? আচ্ছা, এই তো হয়েছে, আমি পিন পোস্ট করে দিচ্ছি।
পিন পোস্ট করলাম, নাম্বারটা দেখুন তো। যে এখানে হাসি রিয়াকশন দিয়েছেন তাকে আমি পরে লাইভের পরে দেখতে পাবো। এখানে না দেখাচ্ছে না কেন বলুন তো, তাহলে কি আমি দেখতে পাচ্ছি না? আচ্ছা আমি এখান থেকে পিন পোস্ট করি। এইবার দেখাচ্ছে 8583 আচ্ছা আমি শুরু করব। আপনারা একটু জয়নিং এর অপেক্ষায় কি একটু থাকবো না শুরু করে দেবো? আজকে তো রাশিফলের লাইভ নয় তো, আর সবার বিয়েও হয়নি, সবাই আবার বিয়েটাকে নিয়ে ইন্টারেস্টেডও নয়, অনেকে তো বিয়ে করার আশাই ছেড়ে দিয়েছেন বা বিয়ে করবেন নাই আর ভাবছেন, আবার অনেকের বিয়ে না করেই তো অনেক ইচ্ছে মানে পূর্ণ হয়ে যাচ্ছে এখন বর্তমান যুগে দাঁড়িয়ে। তো সেখানেও অনেকে বিয়েটা, এসি রিমোটটা লাগবে, বিয়েটা কিন্তু করতে চাইছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুরু করব। হ্যাঁ দিদিভাই, আপনাদের সমস্ত কোয়েশ্চেন আমি নেব আজকে, সব হার্টবিট হাই না না একদম না। ইন্দ্রাক্ষী কি লিখছে, ফার্স্ট ম্যারেজে ডিভোর্স হলে কি সবার সেকেন্ড ম্যারেজ? না না বাবা, হয়েছে পিন পোস্ট আছে, সবার সেকেন্ড ম্যারেজের যোগ থাকে না। আমি আগে বলি, হ্যাঁ স্টার্ট করি, জয়নিং যেমন হবে হোক, আমি আমার মতো করে স্টার্ট করি, কারণ সবার রাশিফল শোনার ইন্টারেস্ট সবার, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মানে অ্যাস্ট্রোলজিটাকে যে মানুষকে অনেক কিছু দিতে পারে এই ইন্টারেস্ট কিন্তু সবার নেই। ফার্স্ট উইকে একটা ঘটনা বলি। আচ্ছা আজকে আমার একটা খুব বাজে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল, এমন বিয়ে এই কথাটা একটু অলিভিয়া, এই কথাটা তুমি না মুছে দাও, মানে যেটা লিখেছো না, যেটা করেছে বাংলায় যেটাকে অপঘাত বলে বা যেটা করেছে ওটা না মুছে দাও, ওটার জন্য আবার ফেসবুক অনেক সমস্যা করবে, মানে বুঝতে পারছো ওই কথাটা আসে না। তুমি ভালো আছো তো? যা যাচ্ছে আমার, হ্যাঁ সুদেশনাথে আমি সব জানি, দাদার সাথে আমার কথা হয়েছে সেদিনকে, তো তোমাদের তো যাচ্ছে আমি তো জানি এটা, ঠিক আছে চিন্তা করো না, দেখো ঠিক হয়ে যাবে নিশ্চয়ই, দারুণ লাগছে। আচ্ছা থ্যাংক ইউ, শুরু করি আমি। হ্যাঁ আচ্ছা, আমরা গরুর পুরাণ যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দুটো সম্পর্ক, বিবাহের যে দুটো সম্পর্ক, মানে আমি এবং রাম, বা আমি এবং শ্যাম, বা আপনি এবং রাম, আপনি এবং শ্যাম, বা আপনি যদি পুরুষ হন, অনেক পুরুষ আমার লাইভ দেখে, এখানে কিন্তু কোনো পুরুষ এবং মহিলাকে আলাদা করে আমি ধরবো না। কত বিয়ে দেখি রেজিস্ট্রি হয়, সোশ্যাল বিয়ে হয় না, না স্বাতি, রেজিস্ট্রি হওয়া আলাদা জিনিস, আর সোশ্যাল রেজিস্ট্রি হয়ে সোশ্যাল বিয়ে না হয়ে একসাথে সংসার করা আলাদা জিনিস। বাট একটা সংসার না ভেঙে আরেকটা পুরুষের সাথে বা আরেকটা নারীর সাথে সংসার করাটা আলাদা জিনিস। আমি সব স্টেপ বাই স্টেপ বলবো, এটা এখন প্রচন্ড হচ্ছে, তো আমি স্টেপ বাই স্টেপ আসি। গরুর পুরাণে যদি আমরা দেখি যে এত এত কোটি কোটি মানুষ আছে, ঠিক আছে, কোটি কোটি মানুষের মধ্যে যে ছেলেটি আপনার হাজবেন্ড হলো বা যে মেয়েটি আপনার ওয়াইফ হলো, পার্টিকুলারলি এই মানুষটি কেন আপনার স্বামী হলো আর এই মানুষটি বা কেন আপনার স্ত্রী হলো, এটা কোনোদিন মাইন্ডে এনেছেন? কোনোদিন কারোর মাথায় এসছে যে এই ছেলেটাই আমার কেন স্বামী হলো বা এই মেয়েটাই আমার কেন স্ত্রী হলো? আমি জানি না এটা কতজনের মাথায় এসছে, আমার মাথায় কিন্তু এসছিল, এটা অনেক বছর আগে এসছিল, যখন আমি এটা নিয়ে পড়াশোনা করছিলাম আমার মাথায় এসছিল যে এই কেন আমার বর হলো। আরো তো অনেক ছেলে, প্রচুর ছেলে আমার জীবনে এসেছিল মানে আমি প্রেম করেছি তা নয়, কিন্তু যেটা হয় স্টেপ বাই স্টেপ প্রচুর ছেলে আসে জীবনে, যেটা হয় আমাদের স্কুল লাইফ থেকে শুরু হয় কলেজ লাইফ, প্রচুর ছেলেরা প্রপোজ করে বা কিছু, তার পরবর্তী ক্ষেত্রে শুধু প্রপোজ নয় প্রচুর বিয়ের প্রপোজালও আসে। দেখুন প্রেম করাটা আলাদা জিনিস, আর বিয়ের প্রপোজালটাও আমাকে দিয়ে বোঝালে আপনাদের সুবিধা, আমি কাকে এক্সাম্পল করব সেই জন্য আমি বলছি আর কি। বিয়ের প্রপোজালও কিন্তু প্রচুর মানুষ নিয়ে আসে যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই, ঠিক আছে, এরকম প্রপোজালও কিন্তু অনেকের বাড়িতে আসা, আগে তো খুব আসতো। তো এমনকি
আমার এরমও হয়েছে, আমি স্কুলে যাচ্ছি, আমি তখন 11-এ পড়ি না 12-এ পড়ি, এক দিদি দেখে আমাকে দেখেছে যে আমি স্কুল যাচ্ছি, যেতে দেখে বলছে তোর বোনের সাথে বিয়ে দিবি আমার ভাইয়ের, তোর বোনকে না আমার খুব পছন্দ, মানে এরমও হয়েছে। তাহলে এই এত ছেলে ছাড়িয়ে তাহলে কেন এই পুরুষটাই আমার স্বামী হলো বা আমার স্ত্রী হলো? এটা আমি এক্সাম্পল দিলে, এরকম ঘটনা আপনাদের সবার সাথে ঘটেছে। তো কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের কর্ম, আগের জন্মের কর্ম, যাকে আপনারা কর্মা বলেন, কর্মা বলেন হিন্দিতে। এটা হচ্ছে আমরা আগের জন্মের কিছু কর্ম এদের সাথে ফেলে এসেছিলাম, যেটা নানা রাব্দে বানাদে জড়ি নয়। ঠিক আছে, এখানে ভগবানের কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন। হ্যাঁ, এটা বলতে পারেন আমরা অনেক অ্যাস্ট্রোলজারকে আমি বলতে শুনেছি, পুরো একদম বিশ্বাস করুন, ওই কিছু পড়াশোনা শিখে অ্যাস্ট্রোলজি করেছে, এরা অ্যাস্ট্রোলজি করে একদম নিকাট মুখে মারিতং জগৎ দিয়ে করে। আমি কাউকে নিয়ে কোনো সমালোচনায় যাচ্ছি না, যে আমরা বাবাকে চয়েস করতে পারি না, মাকে চয়েস করতে পারি না, বাট পার্টনারকে চয়েস করতে পারি। কোনোদিন না, আমরা পার্টনারকেও চয়েস করতে পারি না। আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের পার্টনার ওপর থেকে চয়েস হয়ে আসে, ঠিক আছে, যে এই আপনার পার্টনার হবে। ঠিক আছে, এইবারে তো আপনার পার্টনার হলো, চয়েস হয়ে এলো। না হলে একটি ছেলের সাথে একটি মেয়ের বিয়ে ঠিক হলো, তারপরে বিয়েটা ভেঙে যায় এবং দেখবেন অনেক দিনের একটা সম্বন্ধ ফিরে আসে। এই পুরোটা শোনো, কি বাজে ব্যাপারটা ভাবো, এরা কিন্তু আমাদের চরম শত্রু, পুরোটা শোনো। আমার খেই হারিয়ে যাবে, পুরোটা বলতে দাও আমাকে। হ্যাঁ, তোমাদের যা কোয়েশ্চেন করা করো, তোমাদের কমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট, কমেন্ট করলে কিন্তু ভিউয়ার্সটা বাড়বে ঝটপট করে। একটি ছেলে এবং একটি মেয়ে কি হয়, ধরুন আপনার কারোর সাথে বিয়ে ঠিক হলো, এরকম ঘটনা অনেকের সাথে ঘটে। একসঙ্গে আমার 1.5 বছর আগে বিয়ে ঠিক, এই দেখেছো, মিলতে বাধ্য, আমি বলছি। বিয়ে ঠিক হলো, বিয়ে ঠিক হওয়ার পরে এরকম আমি অনেকের শুনেছি, অনেকের। আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল জীবনে অভিজ্ঞতা কিছু কম না, এবং আমি এত হরোস্কোপ ঘেটেছি। আজকে আমার কাছে নাকি একটা লিঙ্ক এলো, যে কে নাকি বলেছে আমি ওই বৃহস্পতি আর শুক্র তুঙ্গ নিয়ে যেটা বলেছি, সে নাকি সেটা বলে দিয়েছে। যাই হোক, সে যে যেটার মতো ভাঙিয়ে খাচ্ছে খাক, কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার যদি মানুষ এখন খুব চালাক হয়ে গেছে, এটা আমি বুঝে গেছি। তোমার যদি কারোর সাথে সম্পর্ক ভেঙে যায় সম্বন্ধের, তারপরে আবার সে ব্যাক করলো, মাঝখানে কিন্তু তোমার অনেকগুলো সম্বন্ধ দেখলো, কিছুতেই বিয়ে হলো না। এবং আমি এরামও শুনেছি, বাবা মা সম্বন্ধ করে বিয়ে ঠিক করেছে, তারপরে সেই মেয়েটি পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এবং আমারই স্কুল লাইফে অনেককে আমি দেখেছি, কারোর তো নাম আমার বলা উচিত না বা কিছু, আমি দেখেছি যে মেয়েটি হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করলো, ভীষণ ভালো পড়াশোনায়, বর্তমানে সে একটা গভর্নমেন্ট স্কুলের টিচার। মানে ভাবুন সে কতটা স্টুডিয়াস, কতটা ভালো পড়াশোনায় হলে একটা সরকারি স্কুলের, এটা 2016 বা 2019 সালের গল্প নয় তো, কতটা একটা সরকারি স্কুলের টিচার হতে পারে, ভীষণ ভালো পড়াশোনায় সবকিছু। কিন্তু এইরাম মতিভ্রম নয়, এটা ওইটাই ছিল ওর বাড়ির থেকে পুরো বিয়ের ঠিক, যে ওকে অন্য জায়গায় বিয়ে দেবে, ও ছেলেটির সাথে পালিয়ে গিয়ে বিয়ে করলো। তার আগে ছেলেটির কিন্তু প্রায় 3টে থেকে 4টে ছেলের মেয়ের সাথে সম্পর্ক ছিল, কারোর সাথে ছেলেটির সম্পর্ক থেকেনি। আর এই মেয়েটির সাথে ছেলেটির 3 মাসের সম্পর্কে বিয়ে হয়ে গেল। ঠিক আছে, এইরকম আজ দুর্দান্ত টপিক, তোমাকে দেখে রিল্যাক্স লাগছে, তুমি আমার স্ট্রেস বাস্টার। না সেটা না, আমি বলি না, শোনো না, খুব মজা লাগবে জানো তো। তাহলে কেন? তার কারণটা হচ্ছে, যদি আমরা গরু পুরাণ ঘাটি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে আমরা যাদের সাথে বিয়ে আমাদের হচ্ছে, তাদের সাথে আগের জন্মে আমাদের কিছু কর্ম পুরোটাই পরিপূর্ণ হয়নি, কিছু কর্ম আমাদের রয়ে গেছিল। তাহলে আমাদের প্রথম প্রেম টেকে না কেন? অনেকেই বলবে আমরা তো প্রচুর খুব প্রেমে ভীষণ এফোর্ট দিয়েছিলাম, কেন প্রেমটা টিকলো না, কেন প্রেমের বিয়েটা হলো না আমাদের? কারণ তোমার সাথে তার কর্ম অতটুকুই ছিল। দেখবেন অনেক মেয়েদের বা অনেক ছেলেদের বিয়ের পরে সেই প্রেমটা ফিরে আসে, অনেকের আসে।
এবং ফিরে আসার পরে তারা হয়তো 1-2 দিন দেখাও করে, খুব মানসিক দুর্বলতা থেকে হয়তো দেখা করে, যে ঠিক আছে যা হয়ে গেছে, প্রেম করব বলে যে দেখা করে তা কিন্তু নয়, হয়তো এমনি বন্ধুত্বের খাতিরে, এখন ফেসবুকের চত্বরে তো এইগুলো বেড়ে গেছে, দেখা করে বা কিছু। তো তখন দেখা যায় যে তারা 1-2বার দেখা করার পরে তারপরে কিন্তু তাদের মধ্যে আর দেখা সাক্ষাৎটা থাকে না। মৌমিতা বলছি, ভালো আছে, তাদের মধ্যে কিন্তু আর দেখা সাক্ষাৎটা থাকে না, বা ওখানেই তাদের ওই কর্মটা শেষ হয়ে যায়। এইবার আসি যে এরা কারা। আমাদের হচ্ছে একটা বন্ধন তৈরি থাকে, সেটা হচ্ছে ঋণানু বন্ধন। এই ঋণানু বন্ধনটা, যেটা গরুর পুরাণে বলা আছে, এই ঋণানু বন্ধনটাই হচ্ছে আমাদের লেনদেনের বন্ধন। এই বন্ধন কি টাইপের হতে পারে আমি আপনাদেরকে বলি। একটা হচ্ছে সেবা, মানে আপনি ওই মানুষটাকে এত সেবা দিয়েছেন, এত কিছু করেছেন ওই মানুষটার জন্য আগের জন্মে, ওই মানুষটা আপনাকে সেই জায়গাটা দিতে পারেনি, তাই জন্য এই জন্মে সে আপনার স্বামী বা স্ত্রী হয়ে এসছে। সেকেন্ড হচ্ছে এত প্রেম দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন যে সে সেটাকে কোনোভাবে পূরণ করতে পারেনি। থার্ড হচ্ছে ধোঁকা, বা আপনি তার সাথে খারাপ কিছু করা, বা তাকে এক কথায় যেটা সোজা কথা মানুষ বলছে ধোঁকা দেওয়া। এই ধোঁকা এমন দিয়েছেন যে মানুষ সেই আগের জন্মের সেটাকে পূরণ করতে এই জন্মে সে আপনার স্বামী বা স্ত্রী হয়ে এসছে। ফোর্থ হচ্ছে অর্থনৈতিক ট্রানজাকশন কিছু একটা পূরণ হয়নি বলে সেই জন্মে আপনার পার্টনার হয়ে এসছে, ঠিক আছে। এই জায়গাগুলো আমরা প্রকৃতির নিয়মে কিন্তু এই ঋণ আমাদের শোধ করতেই হয়, মাস্ট। এই ঋণ যতক্ষণ না আমরা শোধ করব ততক্ষণ এই সম্পর্ক আমাদের বিচ্ছেদ করা উচিত নয়। অনেকে বলেন যে তাহলে কি এর সাথেই থেকে যাব। আপনি থাকার কে? আপনি থাকার কে? অনেকে ডিভোর্স নিয়ে নিচ্ছে, বা অনেকে ডিভোর্স নিয়ে নেয়, ঠিক আছে। এই যে যারা ডিভোর্স নিয়ে নিচ্ছে তাদের ওখানেই কর্ম শেষ বলে ডিভোর্সটা হয়ে যাচ্ছে, না হলে অনেকের দেখবেন 17 বছর, 18 বছর, 12 বছর, 13 বছর ডিভোর্স হয় না। খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট এক ভদ্রলোক আমার কাছে এসেছিল। ভদ্রলোক খুব ভালো একটি সংস্থাতে চাকরি করে, আমি তাকে প্রতিকার করাই। এত এত প্যাথেটিক, তাদের ফ্যামিলির প্রত্যেকে আমার সাথে যুক্ত। তার ওয়াইফ একটি স্কুল টিচার। তার হরোস্কোপটা, সে কিন্তু এসে আমাকে কিচ্ছু বলেনি, তার হরোস্কোপটা দেখে আমি বললাম যে আচ্ছা আপনার বিয়েটা ঠিকই আছে। ভাবুন ওনার বয়স প্রায় 55-56 বছর বয়স, 70-তে জন্ম, হ্যাঁ ওরমই 55-56 বছর বয়স, কারণ ভেরি রিসেন্ট উনি অক্ষয় তৃতীয়ার দিন রত্ন পড়েছেন, সেই জন্য আমার মনে আছে। এবং উনি বলছেন দিদি হ্যাঁ বিয়েটা আমার নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার? 2 বছর ধরে লিগাল কেস চলছে এবং কোর্টে কেসটা চলছে। কোর্টে কেসটা কিরকম চলছে, তার ওয়াইফের সাথে তার দীর্ঘদিন ধরে প্রেমজ বিয়ে এবং দীর্ঘদিন ধরে সম্পর্কটা চলছিল, বৈবাহিক জীবন, তার একটি 26 বছরের ছেলে আছে। কিরকম জীবনটা চলছিল, ঝগড়া, অশান্তি, বিবাদ, তর্ক, এগুলো নিয়েই আমাদের সংসার চলতেও থাকতো। আলটিমেট সে একটি ফ্ল্যাট কেনে তার বউ, এবং কেনার পরে তাকে বলে, এবং ওই দাদাও আমার সাথে ফেসবুকে আছে, উনি হয়তো শুনবেন, আমি তো কারোর নাম নেব না, কোনোদিনই নেব না। তো যখন এবং ফ্ল্যাটটা কেনার পরে উনি আলাদা হয়ে যান, এবং আলাদা হয়ে গিয়ে ওই ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান। এবং ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার পরে ছেলেটিকেও কিন্তু বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। ছেলেটি কর্মরত, একটা অত বড় ছেলে, সেও চাকরি করে। ছেলেটি পড়ে গেছে এখন দোটানায়, মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে। সে দুজনের সাথেই সম্পর্ক রাখে, কথা বলে, বাবার সাথেও কথা বলে, মায়ের সাথেও কথা বলে, কিন্তু বর্তমানে তাদের লিগাল কেস চলছে এবং কোর্টে কেসটা চলছে। এবং আমি ওনাকে বললাম যে আপনাদের ডিভোর্স হয়ে যাবে। তা ওনার একটাই বক্তব্য যে আমি আমার ছেলেটাকে পাবো। তো উনি ওনার ওয়াইফ এমন করে রেখেছেন যে ছেলেটা যাতে বাবার কাছে না আসতে পারে। কেন পাবেন না? আপনার ছেলে স্বাবলম্বী, আপনার ছেলে অ্যাডাল্ট, কেন পাবেন না আপনি ছেলেকে? ছেলের ইচ্ছে, সে মায়ের কাছে, মায়ের সাথে থাকবে না বাবার সাথে থাকবে, সে সম্পূর্ণ তার স্বইচ্ছায় সবকিছু করতে পারবে। তো তার হরোস্কোপে কিন্তু ওইখানেই ওই জায়গাটা ছিন্ন হয়ে গেছিল, তার কিন্তু আর কোনোভাবে ফেরার রাস্তা নেই। তার এমনি ম্যারেজ জায়গাটা খারাপ ছিল। এবং সে আমাকে বলল যে দিদি আমি কোনোদিন হ্যাপি ছিলাম না, বাট আমি
বিয়ে করেছি, সংসারটা ছেড়ে দেবো, বাচ্চাটা আমার ছোট ছিল, বাচ্চাটাকে আমি মানুষ করব না বা কিছু এরকম একটা ব্যাপার, যাই হোক না কেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এইগুলো হচ্ছে আমাদের ঋণানুবন্ধন, ঠিক আছে? এই বন্ধনগুলো আমাদের থাকে। এই যে ধরুন আমরা বিয়ের সময় 7 পাক ঘুরি, হ্যাঁ সেটা দারুণ, শোনো না আরো মজা লাগবে। এই যে আমরা 7 পাক ঘুরি, আমাদের 7 পাক ঘোরা হয়, যতক্ষণ না আপনি 7 পাক ঘুরছেন ততক্ষণ কিন্তু আপনার বিয়েটা পরিপূর্ণ হচ্ছে না। এবার এই 7 পাক ঘোরার সময় কেন আগুনটাই দেওয়া হয়? আমাদের তো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশে 5টা তত্ত্ব। আমরা তো অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদেরকে বলি জলে ভাসিয়ে দিন, বাতাসে উড়িয়ে দিন। আমরা বলি অনেক সময় অনেক কিছু পুড়িয়ে আপনি বাতাসে ছেড়ে দিন, সেটা উড়ে যাবে। তাহলে কেন সেটা আগুনকেই কাজে লাগাতে হয়? কেন হয়? তার কারণ একটাই, অগ্নি একমাত্র দেবতা এবং অগ্নি একমাত্র সাক্ষী। বেদ এটা বলেছে যে দেবতাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। এই যে ধরুন আমি কামাখ্যায় যাই বা কামাখ্যায় কাজ করি বা কিছু, এই যে হোমটা হয় এবং হোমের যে আমি ছবি দিই বা আদার্স দেখবেন আরো আমি কিছু ছবি এই বছর হয়তো আপনাদের দেব, চেষ্টা করব দেওয়ার। হোমের যে বড় জায়গাটা এবং আগুনের মারফত কিন্তু খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে সবটা পৌঁছায়। সেই জন্য এই যে কে একটা বললো না রেজিস্ট্রি ম্যারেজ করে এখন অনেকে সংসার করছে, 7 পাক ঘোরে না বা বিয়ে হয় না। আমি না সবার কমেন্ট পড়ছি, সবার কমেন্ট পড়ছি, একটু আমাকে আপনাদের সব প্রশ্নের ক্লিয়ার আশা করি আমি দিতে পারবো, একটু আমাকে এ করুন, এক্সকিউজ করুন, আমি সব কমেন্ট পড়ছি। এই যে ধরুন 7 পাক ঘোরে না, অগ্নিসাক্ষী করে না, এইটাতেও কিন্তু কিছুটা নেগেটিভ ব্যাপার আসে, ঠিক আছে? তো এই রকম ব্যাপারটার জন্য আমাদের এই মাধ্যমটাই, আগুনের মাধ্যমটা কিন্তু ভীষণ আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমাদের এনার্জি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের অ্যাকশন সবটাই কিন্তু আমাদের জীবনে প্রচুর মাত্রায় কাজ করে বিবাহিত জীবনকে অক্ষত রাখতে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এনার্জি, একটা এনার্জির সাথে আরেকটা এনার্জির মিলন, এইটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সুখ দুঃখ মানসিক কষ্ট সব কিছু কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের বিয়েটাকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আমাদের মানসিক সুখ, আত্মিক সুখ এগুলো যদি না থাকে আমরা কিন্তু বিয়েটাকে আলাদা থাকেন। একদম 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 তাই। এবার একজন আরেকজনের সাথে চিট করেছে আগের জন্মে এবং সে চিট করেছে এবং ধোকার শিকার হয়েছে বলে সে কিন্তু এই জন্মে সেটাকে ফেরত আনছে। এমন দেখবেন আমরা এখন থ্রিলার দেখি, আমরা এখন ওয়েব সিরিজ দেখি, দেখবেন আমরা অনেক দেখতে পাই যে কোনো হাজবেন্ড তার ওয়াইফকে কোনোভাবে মেরে ফেললো। কিভাবে মেরে ফেললো বুঝতেই পারছেন, আমি এখানে একটু ওই ওয়ার্ডসগুলো নিতে পারবো না, বা কোনোভাবে বাংলা কথায় বলি খুন করে ফেললো। তাহলে তার এই কর্মাটা এখানে রয়ে গেল। দেখা গেল যে এইরকম ঘটনা আগের জন্মে ঘটেছে। কিরকম ঘটেছে? আগের জন্মে তার হাজবেন্ড তার ওয়াইফকে কোনোভাবে খুন করেছে। তার হয়তো কোনো এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স ছিল, তার হাজবেন্ড হয়তো তার ওয়াইফকে ভীষণ ভালোবাসতো, কিন্তু কোনোভাবে তার এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স ছিল বা কিছু ছিল, সেটা তার হাজবেন্ড সহ্য করতে পারেনি, তার ওয়াইফকে কোনোভাবে খুন করে ফেলেছে। সে এই জন্মে কিন্তু আবার এসছে তার কাছে ফিরে, কারণ সে তো খুব ভালোবাসতো এবং ওয়াইফকে যে খুন করলো তার কর্মাটা কিন্তু সে বা কর্মটা কিন্তু সে শত্রু হিসাবে ফেরত নিতে এলো, ঠিক আছে? এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। আমাদের প্রত্যেকটা ব্যথাকে ফিল করা খুব দরকার। ওই তুমি আমাকে থাপ্পড় মারলে মানে আমিও তোমাকে একটা থাপ্পড় মারবো, এই মানে থাপ্পড় মারা মানে মারামারি করা না, রিটার্ন দেওয়াটা কখনো উচিত না। ফরগিভ করা উচিত না। অনেকে বলে তার কি ফরগিভ করবো না, ক্ষমা করা উচিত। ক্ষমা কিভাবে করবেন ক্ষমা আমি বলছি, পরপর আমি এটাতে আসছি। প্রথমে আমাদের জানতে হবে কি কি ধরনের সম্পর্ক আমাদের হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে আমাদের তৈরি হয়। আমরা শিব এবং শক্তিকে জানি, আমরা রাধাকৃষ্ণকে জানি, এইগুলোকে আমরা এমন কিছু সম্পর্ক বলি বা এমন কিছু, এগুলোর থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা এই সম্পর্কগুলোকে শিখেছি বা জেনেছি। প্রেম কি জিনিস আমরা বুঝেছি, ঠিক আছে? এগুলো থেকে আমাদেরকে বোঝানো হয়েছে প্রেম ব্যাপারটা কি। এগুলো সবই তো লীলা,
এই লীলা থেকে আমাদেরকে বোঝানো হয়েছে প্রেম ব্যাপারটা কি। আসল হচ্ছে আমরা প্রত্যেকের কাছে বদলা নিতে আসি, প্রত্যেকে, ঠিক আছে। তো এই যে প্রত্যেকে, এই যে আমরা বলি শাশুড়ি ভালো না, শাশুড়ি ভালো না, কেন শাশুড়ি ভালো না বলুন তো? কেন মেয়েদের সাথে তার শাশুড়ির ভালো সম্পর্ক যায় না? পুরুষের সাথে তো খুব একটা তার শাশুড়ির সম্পর্ক খারাপ হয় না, খুব কম দেখবেন হয়। কেন জানেন? আমাদের সপ্তমের চতুর্থ হচ্ছে আমাদের শাশুড়ি, দশম হচ্ছে আমাদের কর্ম, আমাদের লগ্নের দশম হচ্ছে আমাদের কর্ম, এবং আমাদের ওই দশমটাই হচ্ছে আমাদের শাশুড়ির ঘর। সেই জন্য 90% মেয়ের বা 90% ছেলেদের ক্ষেত্রে ছেলেরা অ্যাটাচমেন্ট কম, কারণ ছেলেরা গিয়ে ঘর করে না, শাশুড়ির ঘর করে না, মেয়েরা শাশুড়ির ঘর করে। সেই জন্য, এবং ছেলেদের এটা আমি নিতে পারছি না ওয়ার্ডসটা, কিছু ইংলিশ ওয়ার্ডস তো ফেসবুকে নেওয়া যায় না, তো ছেলেদের আর মেয়ে মানে শাশুড়ি আর হরমোনাল ব্যাপারটা তো আলাদা, তো সেই জন্য সেক্ষেত্রে প্রবলেম হয় না। কিন্তু মহিলার সাথে, বউয়ের সাথে শাশুড়ির হরমোনাল ব্যাপারটা কিন্তু এক। তা হ্যাঁ, তোমার শাশুড়ি বাবা তো এক, তো সেই কারণে এদের মধ্যে কিন্তু দ্বন্দ্বটা অনেক বেশি লাগে, ঠিক আছে। তার মানে এর সাথেও আপনার কিছু, কিন্তু আমি প্রচুর শাশুড়িকে দেখেছি ভীষণ ভালো হয়, আপনার কিছু প্রবলেম ছিল, সেই কারণে এর সাথে আপনার সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি এবার বলবো যে আগের জন্মে আমাদের কি কি সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে। প্রথমে আমি বলে দিই যে সম্পর্কগুলো কি কি সম্পর্ক, মানে আমাদের সম্পর্কগুলো কোন কোন জায়গা থেকে আমাদের সম্পর্কগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। একটা তো বললাম যে টুইন সম্পর্ক একটা তৈরি হয়, শাশুড়ি সম্পর্ক একটা তৈরি হয়। শাশুড়ি সম্পর্কটা নিয়ে অনেকের অনেক প্রচুর কোয়েশ্চেন থাকে, আমি দেখেছি যে অনেকের অনেক কোয়েশ্চেন যে শাশুড়ি ব্যাপারটা কি, ঠিক আছে। শাশুড়ি ব্যাপারটা কিন্তু ওইটাই যে আমাদের ওই জায়গাটা তৈরি করে, ঠিক আছে। আমাদের 4 ধরনের হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্ক তৈরি হয়। প্রথমে হচ্ছে শত্রুর সম্পর্ক, যাদের মধ্যে দেখবেন হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে প্রচন্ড শত্রুতার সম্পর্ক, প্রচন্ড। কিরকম? আপনার সাথে দেখবেন সম্পর্কটা একদম মজবুত না, প্রত্যেকটা কথাতে খিটখিটানি লাগে, সে আপনাকে মেনেই নিতে পারে না, আপনার সাথে সবসময় একটা একটা প্রতিশোধ স্পৃহা তার মধ্যে কাজ করে, এবং আপনাকে বেশি শত্রু মনে করে, এবং আপনার সাথে সম্পর্কটাই যেন কেমন একটা শত্রুতার সম্পর্ক। তখন কিন্তু এই জায়গাটা তৈরি হয়, এই জায়গাটা কিন্তু দেখা যায়, এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা দেখা যায়। হ্যাঁ, বিপরীত লিঙ্গটাও বলা যায়, ঠিকই বলেছো। এবং রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা তৈরি হয়। তাহলে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যদি শত্রুতার সম্পর্ক তৈরি হয়, তার মানে আগের জন্মে তার সাথে তোমার এমন কিছু কর্ম অর্ধেক ছিল, বা এমন কিছু কর্ম পরিপূর্ণ করে তুমি এ জন্মে আসোনি, যেখান থেকে তোমার সাথে তোমার হাজবেন্ডের একটা শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে তুমি কি করবে? তুমি কি শত্রুতার সম্পর্ক থেকে বেরিয়ে যাবে? তুমি এসকেপ করবে? এসকেপ করলে কি হবে? কি হবে তোমার? ম্যাক্সিমাম কি হবে? তোমার ওখানে ওই জায়গাটা আটকে গেল, তোমার ওই যে তুমি যে কাজটা করছো বা তোমার সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছে বর্তমানে, সেই জায়গাটা কিন্তু তোমার ক্লোজ হলো না, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কার্মিক রিলেশন। কার্মিক রিলেশনটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের মতো, ঠিক আছে। মানে আগের জন্মে আপনি ওনার জন্য যা করেছেন, উনিও কিন্তু তাই করেছেন অনেকটা আপনার জন্য। এই ক্ষেত্রে কিন্তু ইমোশনালি এবং ফিজিক্যালি কিছুটা অ্যাটাচমেন্ট থাকে, এবং এক্ষেত্রে হয়তো আগের জন্মে দেখা গেল আপনি ওনার থেকে, মানে উনি হয়তো অনেক বেশি পণ নিয়েছিলেন, বা আপনি হয়তো অনেক বেশি পণ নিয়েছিলেন, বা এরকম। উনি যে নেবেন সবকিছু কিন্তু তা কিন্তু নয়। অনেকে কি করে, অনেকে দেখবেন পুড়ে মারা যায়, অনেকে নোটস লিখে বাড়ির থেকে চলে যায়, ঠিক আছে। চলে যায় মানে কিন্তু সে মরেই যায়, চলে কোথাও চলে যায়, বাবা মা বাড়ির চলে যায় তা কিন্তু নয়, ঠিক আছে। তো এই জায়গাগুলোর থেকেও কিন্তু অনেকটা কার্মিক এনার্জি ব্যাক করে, ঠিক আছে। অনেক সম্পর্ক দেখবেন বাচ্চাদের জন্য বেঁচে যায়। আমার একটা সন্তান আছে, আমি কোনোভাবেই তার থেকে বেরোতে পারবো না, কারণ আমার বাচ্চাটাকে বড় করতে হবে। বাচ্চাটাকে বড় করার মানে কি আমার আর্থিক সামর্থ্য নেই তাই জন্য? অনেকে দেখবেন এই কথাটা বলে যে সাহস নেই, আর্থিক সামর্থ্য নেই,
বা আমার মনোবল নেই, বা আমার সাপোর্ট নেই, আমার বাবা মা এদের কোনো সাপোর্ট নেই বলে আমি বাড়ি থেকে বেরোতে পারিনি। একদম ভুল, একদম ভুল। তোমার বাবা মার সাপোর্ট তো ওই জন্যই নেই যাতে তুমি এই ছেলেটিকে বা এই মেয়েটিকে ছাড়তে না পারো। তোমার তো আর্থিক সাপোর্টটা ওই জন্যই নেই যাতে তুমি এই ছেলেটিকে বা এই মেয়েটিকে ছাড়তে না পারো। ঠিক আছে, তোমার ওই জায়গাটা ফুলফিল হবে তবে তুমি ওখান থেকে বেরোতে পারবে। এবার বেরোতে পারবে না কি করে সেটাও আমি বলবো। তাহলে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সময় হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে দুটো, আমি বলবো শিল্পা, আমি বললাম তো আমি অনেক মেয়েরা আমার হাত ধরে ডিভোর্স পেয়েছে, তাদের ওখানেই কর্ম শেষ। আমি বলবো শিল্পা একটু ওয়েট করো। তাদের ওখানে কিছু স্পেশাল নিডস থাকে। কিরকম দেখবেন, অনেকের বাচ্চা অটিজম হয়, অনেকের বাচ্চা ছোট থেকেই কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, অনেক কিছু প্রবলেম হয়, এগুলোতে আমি আর গেলাম না। এখান থেকেও কিন্তু বাবা মার সম্পর্ক অনেক সময় বেঁচে যায়। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ডিপ সোলমেট। ওরে বাপরে, এটা হচ্ছে ডেঞ্জারাস, শুনুন। বাট এর মতো ভালো নেই। কিরকম, এরা হচ্ছে লেসন দিতে আসে। কিরকম, দেওয়া নেওয়ার মধ্যে কিন্তু একটা কার্মিক ব্যাপার থাকে। আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনার হাজবেন্ড বা ওয়াইফ, তুমি এটা ঠিক করছো না, তুমি এটা ভুল করছো, তুমি ওটা করো, তাহলে তোমার জন্য ওটা বেটার হবে। এটা কিন্তু ভীষণ ভালো, আপনাকে কন্টিনিউ পোক করতে থাকে। অনেকে দেখবেন বলে, ওফ আমার বর তো, আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার ননদ, আমার দেওর, আমার বরের পেটে এদের সব গুণ বর্তমান। দেখবেন অনেকে এই কথাটা কিন্তু বলে, ইনফ্যাক্ট আমিও বলি। তো এইটা হচ্ছে, হ্যাঁ, ভগবানের কোনো মানে এখানে না ভগবানের কোনো বিশ্বাস করুন, ঈশ্বরের কোনো রকম কোনো জায়গায় নেই এখানে। এখানে পুরোটাই আপনার প্রারব্ধ, এখানে ঈশ্বরকে ডাকবেনই না। ঠিক আছে, তো এইরকম কিন্তু হয়, বাট এটা কিন্তু পিওর সোল হয়। কিরকম পিওর সোল হয়, এটা ডিপ সোল হয়। কিরকম, এখান থেকে কেউ শিখে, ধরুন আপনার হাজবেন্ড আপনাকে এগুলো শেখাচ্ছে, বা আপনার ওয়াইফ আপনাকে এগুলো শেখাচ্ছে, তুমি এটা করো না, তোমার জন্য কিন্তু ওটা ভালো হচ্ছে না, বা তুমি এতটা বাড়াবাড়ি করো না, দেখো এটা করলে কিন্তু তোমার বিশাল ভুল হতে পারে, বা রান্না বান্না নিয়েও বলে ছেড়ে দিন, ওসব তো বাদই দিন। এইটা শিখে কিন্তু অনেক মেয়ে বা অনেক ছেলে অনেক উন্নতি করতে পারে, বা এটাকে লিসেন করে, বা এটাকে শেখার চেষ্টা করে। এইটা মানে অ্যাজ এ গুড টিচার। ঠিক আছে, তো গুড টিচারের মতো না, এটা যে শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় তা তো নয়। হ্যাঁ, একদমই তাই, এটা পুরো রেডি থাকে। ঠিক আছে, এটা পুরো রেডি থাকে। যদি ওখানে কর্মা, ওখানে মানে কর্মটা ওখানে শেষ হয়ে যায়, তাহলে আর ওই স্বামী আর পরের জন্মে স্বামী হয়ে আসে না। কেন হয় না এটা আমি বলছি। তো এক্ষেত্রে কি হয়, এইটা কিন্তু থাকে। এইখান থেকে যারা লেসন নেয় তারা জীবনটাকে উদ্ধার করতে পারে এই স্বামী বা এই স্ত্রীর থেকে। অনেকে দেখবেন তাদেরকে পাত্তাই দেয় না। কিরকম পাত্তা দেয় না, ধরো ও যা বলছে বলুক, আমি আমার মতো করে যাই, বয়ে গেল আমার, ও যা বলছে বলুক। ঠিক আছে, এইটাই কিন্তু অনেক সময় অনেক সমস্যা তৈরি হয়। এবং কেউ পাত্তা দেয় না, মানে পাত্তা দেয় না বলতে কি বলুন তো, ধরুন অ্যাজ এ টিচার আপনাকে কেউ গাইড করছে। ঠিক আছে, তুমি এটা পড়ো, বা পড়ো মানে পড়াশোনা করো, জামা কাপড় নয়। আবার দেখবেন কোনো কোনো হাজবেন্ড ওয়াইফকে ভীষণ ওপেনলি দেখতে চায়, ভীষণ ওপেনলি, মানে আমি স্টেপ বাই স্টেপ আসছি, ঘেটে যাবে না হলে ব্যাপারটা। তুমি এটা পড়ো, বা পড়াশোনা করো, বা তুমি ওই কাজটা করো, বা তুমি এখানে যাও, সেটা তোমার জন্য ভালো হবে, এইভাবে বলো না, ওইভাবে বলো, বা অনেক কিছু। তো ওইখান থেকে কিন্তু একটা গুড লিসেন তৈরি হয়, এইটা খুব ভালো। ঠিক আছে, বাট এইখানে কি হয়েছে, অনেক ওয়াইফরা বা অনেক হাজবেন্ডরা কিন্তু তাদেরকে পাত্তাই দেয় না। সেখান থেকে কিন্তু একটা বিপত্তি চলে আসে, এবং সম্পর্ক ওখান থেকে, এই সম্পর্ক অনেক কিছু শেখায় বাট ওখান থেকে নষ্ট হয়। আরেকটা হচ্ছে ঋণের সম্পর্ক তৈরি হয়, দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন, করেই যাচ্ছেন, আপনার মানে আপনার কোনো রিটার্ন নেই, মানে আপনি ফ্যামিলির জন্য করেই চলেছেন, আপনার কোনো রিটার্ন নেই। কিরকম রিটার্ন নেই আপনাকে আমি বোঝাই, সেটা হচ্ছে
ধরুন আপনি ফ্যামিলির জন্য করছেন, মানে আপনার হাজবেন্ডের জন্য বা আপনার ওয়াইফের জন্য করছেন, আপনি কাজ করেন, হয়তো আপনি কাজ করেন বলতে আমি কোনো ফিমেলকে বলছি, এটা কিন্তু কোনো মেলকে না, মানে আপনি কাজ করেন, আপনি কোনো ফিমেল পার্সন, আপনি সংসারের দায় দায়িত্ব নেন, আপনি সংসারের জন্য খরচা করেন, আপনি সংসারের সন্তানের খরচা করেন, সন্তানকে দেখেন, সংসার সামলান, সবটা করেন। আপনার হাজবেন্ড পুরোপুরি বেকার, কিচ্ছু করে না, কিচ্ছু করে না, প্রথমেই শত্রু, হ্যাঁ, কিচ্ছু করে না। এইটা কিন্তু প্রচন্ড, মানে এর কাছে আপনার প্রচুর ঋণ আগের জন্মে কিন্তু রয়ে গেছিল, এই ঋণ আপনি এই জন্মে শোধ করে চলেছেন, এবং আপনি এটা করতে 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 একটা সময় ক্লান্ত হয়ে যাবেন। এবার অনেকে মনে করবেন কি বলুন তো, আমি তো প্রচুর স্যাক্রিফাইস করি, আমার হাজবেন্ড কিছু করে না, আমার ওয়াইফ কিছু করে না। না, এটাকে এইভাবে ভাবলে কিন্তু হবে না, আমি যেভাবে বলছি এইভাবে ভাবতে হবে, ঠিক আছে? অনেকে আবার অন্যভাবে ভাবতে পারেন, এখনই জয়েন করলাম, হ্যাঁ অনেকটা বলে দিলাম, হ্যাঁ তো এইভাবে ভাবলে হবে না, ওইভাবে ভাবতে হবে, ঠিক আছে? হাজবেন্ড ওয়াইফকে সাপোর্ট করবে, এটা খুব স্বাভাবিক, ওয়াইফ হাজবেন্ডকে সাপোর্ট করবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এই অস্বাভাবিক ব্যাপারটা আমি বলতে চেয়েছি, ঠিক আছে? হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে এই যে দূরত্বটা সৃষ্টি হয়, এইটাই হচ্ছে গিয়ে আমাদের আগের জন্মের কর্ম। আমাদের আগের জন্মের কর্ম কিন্তু আমরা এই লিস্টগুলো ধরে নিয়ে আসি। আমরা আগের জন্মের কর্ম যদি পুরো অ্যাকাউন্ট ক্লোজ না করি, আমরা কোনোভাবে নতুন জন্ম বা নতুন প্রেম বা নতুন বিবাহতে আমরা ঢুকতেই পারি না, কোনোভাবে না। আমাদের ফিমেলকে তৈরি করা হয় সবকিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য, সবকিছু মেনে নেওয়ার জন্য। আমাদের মানসিকতা, আমাদের মেয়েদের মানসিকতাগুলোই ধৈর্য, সহ্য, মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করা, এই জন্যই তো আমরা মেয়ে, এই কারণে কিন্তু আমরা মেয়ে। আর ছেলেদের মধ্যে দেখবেন, যে ছেলেদের মধ্যে অ্যাগ্রেশন নেই, যেই ছেলেরা রেগে যায় না, যে ছেলেরা মেয়ে মেয়ে করে, মানে মেয় মেয় করে, যে ছেলেরা একটা মেয়ে মেয়ে অ্যাটিটিউড, ওয়ান টাইপ অফ গে বলতে পারেন, আমি গেদেরকে অপমান করছি না, বাট তাদের মধ্যে তো পুরুষের অ্যাটিটিউডটা কম, তাদের কিন্তু এই ব্যাপারগুলো কম থাকে, ঠিক আছে? এই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো এই লেসনটা যদি আমরা কমপ্লিট না করি, তাহলে আমরা এগোবো কি করে পরের ধাপে? কখনোই এগোতে পারবো না, ঠিক আছে? অনেকে মনে করেন আমি ভয় পাই, তাই আমি সংসার ছেড়ে বেরোতে পারি না, আমার আর্থিক অবস্থা ঠিক নেই, তাই আমি সংসার ছেড়ে বেরোতে পারি না, আমার সোসাইটি কি ভাববে, তাই আমি সংসার ছেড়ে বেরোতে পারি না, আমার বাচ্চা রেসপন্সিবিলিটি কে নেবে, তাই আমি বেরোতে পারি না, আমি বিদেশে একা থাকি, তাই আমি বেরোতে পারছি না। এই ভেবে কিন্তু অনেকে মনে করেন যে আমি প্রথম সম্পর্ক ভাঙতে পারছি না, আদতে তা নয়। আমি যদি স্পিরিচুয়ালি দেখি, তাহলে আমরা স্পিরিচুয়ালি কানেক্টেড বলে, মানে আমরা আমাদের এই প্রারব্ধ কর্মকের অ্যাকাউন্ট ক্লোজ করতে পারিনি বলে আমরা বেরোতে পারিনি। যেদিন আমার এই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে তোমার সাথে, সেদিন কিন্তু আমি কোনো দিক দেখব না, কে আমার আত্মীয়, কে কি আমার অর্থ, কি আমার ভয়, কি আমার সংসার, না, আমি বেরিয়ে যাব। কিন্তু বেরিয়ে গিয়ে তাকে আর মনে করাটা কিন্তু কখনোই সেই জায়গা নয়। অনেকে দেখবেন বেরিয়ে গিয়ে মনে করে আমার কি ছিল, ও আমার সাথে কি না করেছিল, বাবা একটা সময় আমাকে কি জ্বালা জ্বালিয়েছিল, বাবা আমি যদি সে সময় বেরোতে না পারতাম, তাহলে আজকে আমি এই ভালো দিনটা দেখতে পারতাম না। পুরনো কথা মনে পড়ে, পুরনো স্মৃতি, পুরনো আনন্দগুলো মনে করে, ও আমার প্রথম হাজবেন্ড আমার সাথে, বা প্রথম ওয়াইফ আমার সাথে এই করেছে ওই করেছে, একটা সময় তো কি ভালো কাটিয়েছিলাম, হঠাৎ যে ওর কি হলো, কেমন যেন সম্পর্কটা কেমন যেন হয়ে গেল, ঠিক আছে? তো এই হচ্ছে কি ব্যাপার, সেটা হলে কিন্তু হবে না, তার মানে আপনি ইচ্ছাকৃত বেরিয়েছেন। এইবারে আসি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের অভ্যাস, আমাদের সংসারের প্রতি ভালোবাসা এবং আমাদের রুটিন লাইফ, দেখবেন আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু সংসারকে ভীষণ ভালোবাসি, প্রত্যেকটা মেয়ে, ছেলেরাও বাসে বাট মেয়েরা বেশি ভাসে। সেই জন্য 4th হাউস, আমি আগের দিন আপনাদেরকে বলে গেছিলাম একটুখানি, 4th হাউস যদি আপনার খুব ভালো হয়, আপনি সংসার ছেলে ঝট করে বেরোতে পারবেন না, চাইলেও পারবেন না। আপনার 4th হাউসকে খুব ভালো হতে হবে, আপনি সংসারকে খুব ভালোবাসেন, সেই জন্য আমরা হাউস ওয়াইফ বলি, আমরা বরের বউ কম, গৃহের বউ বেশি, ঠিক আছে?
সেকেন্ড হচ্ছে আমাদের ডেইলি রুটিন, সকালে উঠে জল দিতে হবে, সকালে উঠে এটা রান্না করতে হবে, ওটা রান্না করতে হবে, বাচ্চাকে খেতে দিতে হবে, হাজবেন্ডকে খেতে দিতে হবে, নিজে খেতে হবে, অফিস বেরোতে হবে, একটা রুটিন, ডেইলি একটা রুটিন, ডেইলি একটা অভ্যাস, একটা গায়ের গন্ধ, একটা স্পর্শ, এই অভ্যাসটা থেকেও কিন্তু আমরা বেরোতে চাই না। ঠিক আছে, যত ঝগড়াই হোক না কেন। কিছু কিছু সম্পর্ক আছে দেখবেন বাইরের সম্পর্ক নিয়ে ভীষণ সমস্যা হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সম্পর্ক কোনো সমস্যাই নেই, কিন্তু একটা ছোট সমস্যাকে থেকে তিল থেকে তাল হয়ে যায়। কিরকম, ধরুন একটা ছোট সমস্যা হচ্ছে, কিছু না, হয়তো আপনারা জেনারেল আলোচনা করছেন, একটা বাইরের একটা কোনো ইস্যু নিয়ে আপনাদের মধ্যে লেগে গেল, বা বাইরের কোনো একটা মানুষকে নিয়ে আপনাদের মধ্যে লেগে গেল, এমনভাবে লাগলো, বাট সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হলো না, বা বেশি দিন সময় নিল না, বা বেশি ঘন্টা সময় নিল না, বাট আপনারা কিন্তু দুজনে দুজনের কাউকেই ছাড়তে চাইছেন না, বা দুজনে দুজনকে কিন্তু ছেড়ে থাকেন না, বা দুজনে দুজনকে হয়তো স্পেস দিচ্ছেন, সেই সময়টা কথা বলছেন না, রাগ হচ্ছে, কেউ কারোর সাথে কথা বলেন না, তাকাচ্ছেনও না, ভালো লাগছে না এখন কথা বলতে, যাও তো ভালো লাগছে না, তুমি বোঝো না, কিন্তু তারপরেও দুজনে কিন্তু দুজনকে ছাড়ছেন না। এই সম্পর্কটা কিন্তু আগের জন্মে খুব মধুর ছিল সম্পর্কটা, ওটা কাম ব্যাক করেছে, এবং কোনো একটা কারণে হয়তো একজন একজনকে খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেছিল, সেটা ব্যাক করেছে এই জন্মে। ঠিক আছে, আমি যখন হরোস্কোপের সাথে বলবো তখন খুব ভালো করে বুঝতে পারবেন। এইবার এই গেল সম্পর্কগুলোর জায়গাটা। ঠিক আছে, আমরা ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, মেন্টালি যদি অনেকে দেখবেন সাপোর্ট পায়, দেখবেন অনেকে মেন্টালি খুব সাপোর্ট পায়, অনেকে ফিনান্সিয়ালি খুব সাপোর্ট পায়, অনেকে ফিজিক্যালি খুব সাপোর্ট পায়। যে কোনো একটা সাপোর্ট পেলেই কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা যায়, যে কোনো একটা হলেও চলবে, তিনটেই যে পেতে হবে এমন নয়, যে কোনো একটা থাকলেই কিন্তু চলবে। ডিভোর্স মানে কি, আমি বেরিয়ে যাব, আমি এসকেপ করব, মানে কোথাও আমার অ্যাডজাস্টমেন্টের কিছু একটু সমস্যা তৈরি হয়েছে, আমি অ্যাডজাস্ট করতে পারিনি। কেন অ্যাডজাস্ট করতে পারিনি? কারণ আমার অ্যাডজাস্ট করার সেই জায়গাটাই নেই, হয় আমার 7th হাউস খারাপ, এটা আমি অ্যাস্ট্রোলজিতে যখন আসবো তখন আমি আসবো, এটা তো আমি জাস্ট পুরাণ করে বলছি, এবং আমাদের প্রারব্ধটা থেকে বলছি। অনেকে আমরা বলি না যে আমি কি এমন কর্ম করেছিলাম, আমার হাজবেন্ডটা এত খারাপ, আমার শাশুড়িটা এত খারাপ, এটা আমার প্রারব্ধ, এখানে আমি কাউকে দোষ দিতে পারি না, আমি ঈশ্বরকেও দিতে পারি না। আমরা ভগবানের কাছে গিয়ে ভীষণ দোষারোপ করি, দেখবেন তুমি আমাকে এটা দাওনি, আমি না তোমাকে আর পুজোই দেব না, তুমি আমার সাথে এটা করনি, আমি তোমাকে মানি না, আমি অনেকে দেখবেন বলে ভগবানকে আমি মানি না। আরে ভগবানের সাথে কোনো সম্পর্ক নেই, তুমি তোমার কর্ম তৈরি করেছো। আমি আপনাদেরকে একটা খুব সুন্দর আজকে একটা একটা কবিতা নয় ঠিক, 4টে লাইন খুব শোনাবো, খুব ভালো লাগবে, দেখবেন অনেকে দেখবেন যারা হঠাৎ করে খুব পয়সা করে ফেলেছে বা কিছু করেছে, তাদেরকে যদি আপনি বলেন না বাবা আপনার তো ভীষণ অহংকার, বা আপনি তো হঠাৎ খুব বড় লোক হয়ে গেছেন, বা হঠাৎ কিছু হয়ে গেছেন, সেটা মেনে নিতে পারবে না, কথাটা জ্বলে পড়ে যাবে। বা তাকে যদি আপনি ভিখারি বলেন, খুব অনেস্টলি বলছি, তাকে যদি আপনি ভিখারি বলেন, সে কিন্তু মেনে নিতে পারে, হ্যাঁ আমি ভিখারি, আমি বাবা আমার এত বড় বাড়ি এত কিছু, আমাকে আপনি ভিখারি বলছেন, কোন সাহসে বলছেন? কিন্তু দেখবেন যে খুব নর্মালি লাইফ লিড করে, তার কাছেও হয়তো পয়সা আছে বা কিছু, তাকে যদি আপনি ভিখারি বলেন, সে কিন্তু ব্যাপারটাকে গায়ে মাখবে না, কারণ তার কাছে ব্যাপারটা খুব ইজি। ঠিক আছে, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ প্রারব্ধ। ঠিক আছে, এই প্রারব্ধগুলো আমাদেরকে মেনে নিতে হয়। খুব প্রবলেম দেবে যদি আপনি কন্ট্যাক্ট শেষ করে দেন। কিরকম কন্ট্যাক্ট? আপনি প্রারব্ধ থেকে বেরোতে চাইছেন, মানে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, তাকে আপনাকে মনে করলে চলবে না। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আপনার রাগ হতে পারে, তার উপর কষ্ট হতে পারে, তার উপর দুঃখ হতে পারে, এবং পুরনো অনেক প্রেমের কথা মনে করতে পারেন, আসতেই পারে, প্রেমও তো কেটে যায় তাই না, সেটাও প্রারব্ধ। আমি বলছি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার নিয়ে বলবো, তো সেখানেও কিন্তু সেটা মনে করা যাবে না। থার্ড, আমরা বলি ফরগিভ করো, ব্যাঙের মাথা করো, ওইভাবে ফরগিভ হয় না, আগে এগুলোকে কন্ট্রোল করতে হবে। আপনার সাথে কি সে করেছিল, কি সে করলো, কি তার হলো, আপনার কিছু এসেই গেল না, আপনি যদি মাথা থেকে সেটা বার করে দিতে পারেন
ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনি পুরোপুরি তার জীবন থেকে, তার প্রারব্ধ থেকে সুতোটা ছিঁড়ে ফেললেন। ওই যে সুতোটা কেটে গেল, মানে ওখানে আপনার সাথে তার সম্পর্ক ছেদ সারা জীবনের মতো। না হলে এই যে ডিভোর্স দিয়ে বেরিয়ে আসে না মানুষরা, কি হয় বলুন তো, ওখানে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ হয় না। এবং ধরুন আপনি কিছুই করেননি, আপনার কোথাও মনে হলো যে না আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, বা আমি আর থাকতে পারছি না, আমি প্রচুর অ্যাডজাস্ট করেছি, আমি নিজে রোজগার করি, আমি আর এর সাথে থাকবো না, আমি একা থাকবো, এটা আলাদা, আপনি একা থাকছেন। বাট আপনি হয়তো বেরিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করবেন, আপনি করতেই পারেন, সেকেন্ড ম্যারেজ কোনো প্রবলেম নয়। সেখানে দেখা গেল আপনি প্রথম জনকে কোনোভাবে বলতে পারছেন না, বা প্রথম জনকে আপনি ধোকা দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্ট ক্লোজ হলো না, এটাও আপনার প্রারব্ধ। আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করলেন ওই অ্যাকাউন্ট ক্লোজ না করে। কিরকম? দেখা গেল আপনার কারোর সাথে বিয়ে হয়েছে, মাঝখানে আপনার কিছু এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স এলো, ঠিক আছে, একটা আসতে পারে, দুটো আসতে পারে, 5টা আসতে পারে, 10টা আসতে পারে, হোয়াট এভার। দেখুন, কারোর জীবনে প্রেম আসবে না এটাও কিন্তু বলা যায় না, ঠিক আছে, প্রেম আসতেই পারে জীবনে, প্রেম আসুক, প্রেম আসা ভালো, খুব ভালো, বাট সেটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন বা গ্রহণ করবেন কিনা, এখানে কিন্তু ঈশ্বর পরীক্ষা নেয়, ঠিক আছে, এখানে কিন্তু আপনার কর্ম পরীক্ষা নেয়। কিরকম পরীক্ষা নেয়? আপনাকে দেখা গেল যে সেই প্রেমটা করতে করতে আপনার তাকে এত ভালো লেগে গেল, আপনি তার আপনার হাজবেন্ডকে বা ওয়াইফকে ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? না আমি আরেকটি ছেলে বা আরেকটি মেয়ের প্রেমে পড়েছি, তার সাথে আমি এবার সংসার করবো, বা তার সাথে আমি এবার বিয়ে করবো, আমি আমার আগের সম্পর্ক থেকে বেরোতে চাই, যেভাবে হোক, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু আপনার আগের প্রারব্ধটা তো মিটলই না, ওই অ্যাকাউন্টটা তো ক্লোজ হলোই না, উল্টে আরেকটা নতুন অ্যাকাউন্ট ওপেন হলো। এবং এক্ষেত্রে দেখা যায় যে আপনি আগের ছেলেটি বা মেয়েটির সাথে যা করেছেন, পরবর্তী ক্ষেত্রে এই ছেলেটি বা মেয়েটিও কিন্তু আপনার সাথে তাই করতে পারে, যদি তার সাথে আপনার আগের জন্মের অ্যাকাউন্ট কিছু থেকে থাকে। এবার এরা কেন আসছে? আপনাদের কোয়েশ্চেন হতেই পারে, এরা কেন আসছে? এরাও আমাদের আগের জন্মের কিছু কর্ম বয়ে নিয়ে এসেছে, মানে এদের সাথেও আমাদের কিছু অ্যাকাউন্টে কাজ ছিল, ঠিক আছে, মানে এদের সাথেও আমাদের আগের জন্মের কিছু কর্ম বাকি ছিল, তাই এরা পরিপূর্ণ করতে এসেছে। এইবার এই অ্যাকাউন্টে আপনি এদেরকে নেবেন, অ্যাকসেপ্ট করবেন, নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন না, এটা সম্পূর্ণ আপনার বর্তমান কর্ম দিয়ে বিচার্য হবে। এই যে আমি বলি না সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম তো আমাদের এই সময় তৈরি হচ্ছে, আমার বর্তমান কর্ম দিয়ে কিন্তু আমার প্রারব্ধ কর্ম তৈরি হয়, আমার আগামী দিন কিন্তু আমার প্রারব্ধ, এবং এটা সাফারার হয় কিন্তু বাচ্চারা। দেখবেন আমাদের আশেপাশে অনেক কিছু, আপনাদের সবার কমেন্ট আমি পড়বো, আমি একটু বলে নিই, আমাদের আশেপাশে এরকম প্রচুর তৈরি হয়। আমরা বলি, দেখবেন 2 সপ্তাহ আগে, আচ্ছা আপনাদেরকে ভালো কথা, একটা কথা শুধু বলি, আমার লাস্ট রাশিফলের ভিউয়ার্স হয়েছিল 121K ভিউয়ার্স, মানে 1,21,000 ভিউয়ার্স এই সপ্তাহের আগের সপ্তাহের রাশিফলে। এবং এই সপ্তাহে ভিউয়ার্স হয়েছে প্রায় 42,000 সামথিং ভিউয়ার্স, ঠিক আছে। বাট এত যদি লাইক দিতেন আপনারা এবং যদি শেয়ার করতেন, তাহলে লাইক দিতে এত ভিউয়ার্স, এখানে লাইক দিতে এত কিসের কষ্ট? এটাই আমার আপনাদেরকে একটা রিকোয়েস্ট। আমি কিন্তু দেখতে পাই কারা কারা দেখছেন, কারা কারা না দেখছেন, সব দেখা যায়। তাহলে দেখেন তো আপনারা আমাকে, তাহলে একটা করে লাইক দিতে কি অসুবিধা? এটা তো অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ, কিসে এত অসুবিধা আপনাদের একটা লাইক দিতে, তাই না? একটা করে লাইক দিয়ে যান, এতে আমারও, আমি অনেক লাইভ করবো, প্যারেন্টিং নিয়ে লাইভ করবো, অনেক কিছু নিয়ে লাইভ করবো, খুব ইচ্ছা আমার আছে এগুলো নিয়ে লাইভ করার। আপনারা আমাকে এনকারেজ করলে আমিও 1,121K, মানে বুঝতে পারছেন কত? আপনারা দেখুন, রিলসে গিয়ে দেখতে পাবেন, রিলসের যে জায়গাটা থাকে ওখানে গিয়ে ফেসবুক রাশিফলের লাইভগুলো এখনো আছে। যাই হোক, যেটা আমি বলছিলাম যে এই যে সম্পর্কগুলো, সেই লাইভে এসে একটি মেয়ে বলেছিল বাবা মা প্রচন্ড কষ্ট দিচ্ছে দিদি। আমি তখন ওকে বললাম, বাবা মাকে না কখনো অসম্মান করো না, বাবা মার জন্য তুমি পৃথিবীর আলো দেখেছো, ঠিক আছে। বাবা মা এমন একটা জায়গা যেখানে আমরা বাবা মাকে খারাপ বলতে পারি না, বাট বাবা মা কিন্তু 100% প্রচুর খারাপ হয়। অনেক বাবা মা
জন্য অনেক ছেলে মেয়েদের অনেক সমস্যা তৈরি হয়। অনেক বাবার ব্যবসা পড়ে যায়, অনেক বাবার চাকরি পড়ে যায়। হ্যাঁ, হাতে সত্যিই খুব ব্যথা করে দিদি, সত্যি, মানে এটা আমি স্টান্ড হয়ে যাই। অনেক বাবার ব্যবসা পড়ে যায়, অনেক বাবার চাকরি চলে যায়, তখন ছেলে মেয়েদের অনেক কষ্ট হয়। এটা একটা তাদের প্রারব্ধ, ঠিক আছে। বা অনেক বাবা মারা অনেক ছেলে মেয়েদের ভীষণ কষ্ট দেন। কিছু বাবা মারা ছেলে মেয়েকে ভাঙিয়ে চলেন, মানে ছেলে মেয়ের রোজগারটাকে পুরোপুরি নিয়ে নেন। আবার সন্তানের দিক থেকেও কিন্তু অসুবিধা, সন্তানও কিন্তু স্বার্থে অনেক বাবা মাকে ব্যবহার করেন। বাবা মাও যেমন সন্তানকে স্বার্থে ব্যবহার করেন, যখনই স্বার্থ লাগলো তখনই বাবা মাকে ইউজ করছে সেই সন্তান। এটাও কিন্তু প্রচুর দেখা যায়, এটাও কিন্তু প্রারব্ধ। তার মানে সেখানেও কিছু কর্ম তোমার সঞ্চিত ছিল, সেখানেও কিছু খারাপ কর্ম তোমার ছিল, যে তোমার বাবা বা মা হয়ে এসছে বা যে তোমার সন্তান হয়ে এসছে। জেনারেলি এটা রাহু এবং কেতুর থেকে বোঝা যায়। যদি তোমার 5th হাউসে কেতু থাকে বা যদি তোমার 5th হাউসে রাহু থাকে, অনেক ক্ষেত্রে সন্তানের দিক থেকে ভীষণ সমস্যা তৈরি হয়, প্রচন্ড। মানে এরা সন্তানরা না মা বাবাকে পুরো গলা টিপে মারার মতো অবস্থা করে দেয়। সন্তানরা এত জ্বালায়, এত ট্রিমেন্ডাস জ্বালায়। আবার অনেক সময় দেখা গেছে যে বাবা মারাও কিন্তু হয়তো তো আপনার 2টো সন্তান বা 3টে সন্তান, 3টে সন্তানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। একটা সন্তান বা 2টো সন্তানকে কিন্তু বাবা মা প্রচন্ড ইউজ করছে। আবার একটা সন্তানকে এমন কষ্ট দিচ্ছে, মানসিক কষ্ট, যেটা কিন্তু সেই সন্তান ডিজার্ভই করে না। এইটাও কিন্তু হয়, ঠিক আছে। তো এইটাও আপনার প্রারব্ধ, আপনি কাউকে দোষ দিতে পারেন না। এই যে মেয়েটি এসে বলুন আমার বাবা মার সাথে ভীষণ ভীষণ খারাপ ব্যবহার করে, আপনারা কতজন দেখেছেন আমি জানি না। তো এইটাও কিন্তু হয়, এটাও প্রারব্ধ। তোমার আগের জন্মের বাবার সাথে বা তোমার মায়ের সাথে এমন কিছু কর্ম তুমি করেছিলে বা এমন কিছু কর্ম তোমার ওখান থেকে খারাপ হয়েছিল, জমা পড়েছিল, যেটা তোমাকে এই জন্মে এসে কিন্তু সেটা ফেরত দিতে হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো তৈরি হয় আমাদের প্রারব্ধ এবং সঞ্চিত থেকে। যাই হোক, আমি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ছিলাম, আমি বাবা মা শাশুড়ি এদের যাচ্ছি না, তবে শাশুড়িতে তো যাবই, কারণ অনেক সংসার ভাঙে শাশুড়ির জন্য। তো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি ওটাই বলবো যে কখনো একটা অ্যাকাউন্ট, এবং এই জায়গায় কিন্তু ঈশ্বর আপনাকে পরীক্ষা নেন যে আপনি একটা সম্পর্ক থাকতে থাকতে আরেকটা সম্পর্কের মধ্যে ঢুকছেন কি না। আপনাকে ওই সম্পর্কগুলো কিন্তু ঈশ্বর পাঠায়, ঠিক আছে, যাদের সাথে আপনি কিছু সম্পর্ক জমিয়ে এসছেন, ঠিক আছে, ঈশ্বর কিন্তু আপনাকে ওই জায়গা থেকে পাঠাবে। তখন যদি আপনি ওই সম্পর্কে জড়িত হয়ে যান, ব্যাস হয়ে গেল, আপনার ওইখানের অ্যাকাউন্ট ক্লোজ হবে না আপনার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে, এবং নতুন অ্যাকাউন্ট শুরু হবে। এবং এই নতুন অ্যাকাউন্ট আপনাকে আজ না হলেও আজ থেকে 5 বছর 10 বছর বাদে জর্জরিত করে মারবে। এইবার আসি তাহলে সেকেন্ড ম্যারেজ কি তাহলে হবে না? সেকেন্ড ম্যারেজ তো ডেফিনেটলি হবে, কারণ যখন তোমার একজনের সাথে সুতো ছিঁড়ে যাচ্ছে, দেখুন একটা হাজবেন্ড এবং ওয়াইফ থাকাকালীন এক্সট্রা ম্যাচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে এসে বাইরে বেরিয়ে আরেকটা ছেলেকে বা মেয়েকে বিয়ে করে একদম ডিফারেন্ট। তোমার একটা ছেলের সাথে বিয়ে হলো, তার সাথে তুমি 2 মাস ঘর করলে, 6 মাস ঘর করলে, 6 বছর ঘর করলে, তুমি সংসার করতে পারছো না, সেক্ষেত্রে তোমার প্রারব্ধ অ্যাকাউন্ট পুরো ক্লোজ হয়ে গেছে। তুমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছো, ডিভোর্স হলো, তুমি চলে এলে, ঠিক আছে, তাহলে তোমার ওখানে অ্যাকাউন্ট ক্লোজ হলো। তাকে তুমি মনে করবে না, তার জন্য তুমি দুঃখ পাবে না, কষ্ট পাবে না, আনন্দও পাবে না, এবং তাকে তুমি ঘৃণাও করবে না, কোনোটাই করবে না, জাস্ট ডিলিট করে দেবে মাথা থেকে, ঠিক আছে। সে আমার জন্য একটা সময় এটা করেছিল, সে আমার জন্য ওটা করেছিল, সে আমার জন্য সেটা করেছিল, সেই আমার আজকে যে আমি এত টাকা রোজগার করছি, সেই আমার রোজগারের পথটা করে দিয়েছে, তার তুমি বেইমানি করেছো, ঠিক আছে। তো তোমার বেইমানির ফল তো তুমি পাবে। তো তোমার প্রারব্ধ অ্যাকাউন্ট কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। তো প্রচুর ছেলে, আমি প্রচুর মেয়েকে দেখেছি বিয়ের পরে পড়াশোনা করেছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন করেছে বিয়ের পরে বিভিন্ন কোর্স করেছে প্রচুর। আমি যেমন অ্যাস্ট্রোলজিটা শিখেছি, অ্যাস্ট্রোলজি শিখে বিয়ে হয়েছে, বিয়ের পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমার যে বাকি যে কোর্সটা, ধরুন আমাকে কিন্তু ওটা কৌশিক মানে আমার হাজবেন্ড করিয়েছে, সেটা কিন্তু আমার যাই হোক হাজবেন্ডের নাম নিতে গিয়ে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, ওটা কিন্তু ওই বেনারস থেকে যেটা আমি করেছিলাম ওটা কিন্তু আমাকে ও করিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু আবার অনেকে এই বেইমানিটাও করে। তো এইগুলো কিন্তু করা কখনো উচিত না। তার মানে প্রচুর ছেলে মেয়েকে
ওটা কিন্তু তাহলে ও তোমাকে বাবার মতো দিল, তোমাকে বাবার শিক্ষাটা দিল। তোমাকে যেটা তোমার বাবা করিয়ে পাঠাতো সেটা কিন্তু তোমাকে তোমার হাজবেন্ড কিংবা ওয়াইফ করাচ্ছে। আবার অনেকের ওয়াইফও করায়। আমি এখানে এমন একজনকে জানি যার জীবনে প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর, যে প্রচুর স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে নিজের হাজবেন্ডকে পড়িয়েছে, পড়াশোনা করিয়েছে বিয়ের পরে, এবং তার হাজবেন্ড পুরো ডিপ্রেশনে চলে গেছিল, তাকে সেখান থেকে তুলে পড়াশোনা করিয়েছে, পড়াশোনা করিয়ে একটা বড় জায়গায় নিয়ে গেছে, কারণ তার হাজবেন্ড ভীষণ ভীষণ ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট ছিল। তাহলে তো সেখানে তার হাজবেন্ড কিন্তু তার হাতটাকে শক্ত করে ধরে আছে। তাহলে এটাও তো একটা বড় জায়গা। এখানে আমি এমন একজনকে জানি, তার নাম আমি নেব না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মা ছেলেকে নিয়ে সাথে বিয়ে দেয়নি আমি জানি, বাবা এটা তো প্রচুর আছে, বাবা এর তো কোনো ইয়ত্তা নেই, ঠিক আছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো যেটা আমি বলছিলাম, তো এটা কিন্তু আলাদা। এবার ধরুন আপনার ডিভোর্স হয়ে গেল, এবার অনেকেরা আমাকে কোয়েশ্চেন করবে, আমি আপনাদের কোয়েশ্চেনগুলো নেব, আমি অ্যাস্ট্রোলজিতে ঢুকবো, বাট এটা আগে বলে দিই। সেটা হচ্ছে অনেকে বলেন দিদি তাহলে থার্ড ম্যারেজ, সেকেন্ড ম্যারেজও টেকে না, সেখানেও গালি খায়, সেখানেও মার খায়, সেখানেও সমস্যা হয়, থার্ড ম্যারেজে যায়, নিশ্চয়ই যায়। তাহলে থার্ড ম্যারেজেও যখন যায় বুঝবেন যে তার আগের জন্মের কর্ম এত খারাপ, তার কোনো বিয়ে। তোমার হাজবেন্ডের নাম খুব চেনা চেনা লাগছে, আমার হাজবেন্ডের নাম চেনা চেনা লাগছে কেন? এক খুব কমন নাম। ও আচ্ছা, আমার হাজবেন্ডের নামটা খুব কমন, আমার নামটা এত আনকমন, আর আমার হাজবেন্ডের নামটা এত কমন, ওটাই হচ্ছে প্রবলেম। ঠিক। তো তো যখন হ্যাঁ, তো যাই, কি একটা বলছিলাম, কেন বলছিলাম জানো, যে ও আচ্ছা, দুটো বিয়ে তিনটে বিয়ে। এবার এই দুটো বিয়ে তিনটে বিয়ের মধ্যে এমন একটা ব্যাপার হয় যেখানে দেখা যায় তার আগের জন্মটা এতটা খারাপ, সে হয়তো দেখা গেল অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। মানে সে হয়তো মহিলা, ধরুন এই জন্মে সে মহিলা, আগের জন্মে সে পুরুষ ছিল, সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, ঠিক আছে। বা সে আগের জন্মে মহিলা ছিল, মহিলা হয়ে সে এমন কোনো সংস্থায় কাজ করত বা এমন কোনো জায়গায় কাজ করত যেখানে মহিলা পাচার হতো বা যেখানে খুব বাজে ধরনের কাজ করা হতো, ঠিক আছে। তার জন্য কিন্তু তার এই জীবনে প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়েও কিন্তু টিকতে চায় না। আমরা প্রচুর আর্টিস্টকে দেখেছি, তিনটে বিয়ে চারটে বিয়ে, দেখবেন প্রচুর। আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে, শ্রাবন্তী আছে, প্রচুর আমরা দেখেছি। তো এই যে তাদের কিন্তু এটা হয়, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা হয়, এটা কিন্তু তাদের আগের জন্মের কর্মফল তারা বয়ে নিয়ে আসছে বলে হয়। তিনটে বিয়ে চারটে বিয়ে হয় তাদের এই জন্মের কর্মফলের জন্য কিন্তু নয়, এমন কিছু কাজের সাথে যুক্ত ছিল। এইবার আসি, অনেকের বিয়ে হয় না, দেখবেন প্রচুর ছেলে মেয়ের বিয়ে হয় না, বিয়ে হতেই চায় না। কেন হয় না? তাদের আগের জন্মের হয়, এটা দুটো কারণে হয়। হয় তাদের আগের জন্মের কোনো অ্যাকাউন্ট মানে ওপেন ছিল না, মানে কোনো অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছিল, ওখানেই সমাপ্ত হয়ে গেছিল। কোনো অ্যাকাউন্ট ক্লোজ না হয়ে এই জন্মে তারা আসেনি তা নয়, মানে ক্লোজ হয়ে গেছিল ওখানে, তার জন্য তাদের বিয়ে হয় না। আবার অনেকের বিয়ে হয় না যারা আগের জন্মে হয়তো পুরুষ ছিল, এই জন্মে মহিলা হয়ে এসছে, তারা প্রচুর নারীকে অপমান করেছে। আবার দেখা গেল যে পিএলআর কি সত্যি? পিএলআর করো না, কোনো দিন পিএলআর করতে যেও না। অর্পিতা পাল, তুমি বললাম হ্যাঁ, কোনোদিন করো না। পিএলআর করতে গেলে আমাদের সহস্রধার চক্র পুরো নষ্ট হয়ে যায়। আমি এমন একজনকে জানি পিএলআর করেছে, পুরো বর্তমানে প্রত্যেকটা মানুষকে সারাদিন সাপসাপান্ত করে, এবং তার হাজবেন্ড অত্যন্ত খারাপ একটি মানুষ, যার জন্য হয়তো সে পিএলআর করতে গেছিল বা কিছু, বা শিখতে গেছিল বা কিছু। পিএলআর করো না, পিএলআর করলে সহস্রতার চক্র পুরো নষ্ট হয়ে যায়, পুরো। অ্যাকচুয়ালি আমাদের এই সহস্রতার চক্র কিন্তু অনেক অনেক কিছু থাকে, এবং দেখবে যখন আমাদের ব্রেন নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানুষ মারা যায়। তো আমি পিএলআর এ পরে যাচ্ছি, আমি একটু বলে দিই, নাহলে আমার খেয়ে কিন্তু হারিয়ে যাবে। আমি কিন্তু কোনোটা স্ক্রিপ্টেড নয়, একদম মানে জাস্ট পয়েন্টগুলো নোট করে নিচ্ছি যাতে আমি কোনোটা না ভুলি। আমি যদি কোনোটা ভুলে যাই আমাকে একটু বলবেন, যেমন পিএলআরটা বললো। তো আমি দেখেছি যে তিনটে বিয়ে, যাদের বিয়ে হয় না, হয় ওখানে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায়,
না হলে সে যদি মহিলা হয়, সে আগের জন্মে এমন কিছু করেছে, প্রচুর মহিলার সাথে অনেক সম্পর্ক তৈরি করেছে, যার জন্য তার এই জন্মে বিয়ে হলো না। আর যদি সে পুরুষ হয় তাহলে যদি সে মহিলা হয় তাহলে সে এমন কিছু কাজ করেছে যে প্রচুর নারীকে অনেক পুরুষের সঙ্গ দেওয়াতে সাহায্য করেছে, তাই জন্য তার বিয়ে হলো না। আর না হলে সে এমন কিছু করেছে পুরুষ হয়ে যে প্রচুর নারীকে অসম্মান করেছে, এবং বর্তমানে সে এখনো প্রচুর নারীকে অসম্মান করে, তাই জন্য কিন্তু তার বিয়ে এখনো অবধি হলো না। ঠিক আছে, আমি অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটায় পড়ে যাচ্ছি, যেখান থেকে আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে, সবটা মানে 2 না 4 হয়ে যাবে। তার জন্য কিন্তু বিয়ে হলো না। ঠিক আছে, তো এটা আমি বলে দিলাম, সবটাই মোটামুটি ক্লিয়ার করলাম, মোটামুটি সবটাই বলে দিলাম। এবার সন্তান, বাবা মা, আমি তো সবই বলে দিলাম মোটামুটি। একটা শুধু আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কর্ম আমাদের ভীষণ ভালো করতে হবে, সেটা এই জন্মে হোক, পরের জন্মে হোক, যে কোনো জন্মেই হোক না কেন, বর্তমান কর্ম ভীষণ ভালো করা উচিত। আমার যদি আজকের কর্ম ভালো না হয়, আমার আগামী দিন কিছুতেই ভালো হতে পারে না। আমি কোনো না কোনো প্রবলেম আমি ফেস করতেই থাকবো, আমি কিছুতেই প্রবলেম থেকে বেরোতে পারবো না। তাহলে এবার আপনারা অনেকে বলবেন, তাহলে কি প্রবলেমটা নিলে প্রবলেমটাকে ফেস করবো না, প্রবলেমটাকে জুঝবো না? 100% জুঝবেন। কেন জুঝবেন না? প্রবলেমটাকে কেন ফেস করবেন না? বাট প্রবলেম আস্তে আস্তে না আপনি একটা সময় পাগল হয়ে যাবেন। ঠিক আছে, প্রবলেম আমাদের প্রত্যেকের কম বেশি থাকে, কম বেশি, কিন্তু প্রবলেম হওয়ারও একটা লিমিট আছে, এবং প্রবলেম হওয়ারও একটা জায়গা আছে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। বিয়ে ডিলে হওয়াটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট আমি বলছি। আমি একটা শ্লোক বলি, কর্ম তোমার ভালো তো ভাগ্য তোমার দাসী। ঠিক আছে, তার মানে কি, কর্ম যদি তোমার ভালো হয়, ভাগ্য তাহলে কিন্তু তোমার দাসী হয়ে যায়। তাহলে আমরা বলি না ভাগ্য বলে কিছু নেই, ভাগ্য তোমার কাছে আসবে যদি তোমার কর্মটা ভালো হয়। ইচ্ছে তোমার সঠিক তো ঘরে মথুরা কাশী, তার মানে ইচ্ছেটা যদি তোমার ভালো হয়, তাহলে কর্ম তোমার ভালো তো ভাগ্য তোমার দাসী। ইচ্ছে তোমার সঠিক তো, মানে ইচ্ছে তোমার সঠিক মানে তোমার সদ ইচ্ছা বা সঠিক ইচ্ছা হতে হবে, ইচ্ছেটা বেঠিক হলে হবে না, মানে তুমি খারাপ কাজ করলে হবে না। দেখুন, অ্যাস্ট্রোলজি তো সবাই করে, অ্যাস্ট্রোলজি তো ব্যবসা প্রচুর মানুষ করে, তাহলে এটা তো বুঝতে হবে। একমাত্র বোধহয় আমি একমাত্র পেজের একটাই অ্যাস্ট্রোলজার যে অ্যাস্ট্রোলজিতে কোনো ব্যবসা করি না। ব্যবসা মানে আমি কোনো প্রোডাক্ট সেল করি না, একমাত্র বোধহয় আমিই আছি, কোনো প্রোডাক্ট সেল করি না। এবং আমি তো বহু বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি, ছেড়ে দিন, আমি সোশ্যাল মিডিয়ায় যতদিন আছি, 2020 থেকে আজকে 26, আজ অব্দি আমি কোনো প্রোডাক্ট কোনোদিন কারোর কাছে বলিনি যে আমি এই প্রোডাক্টটা তৈরি করেছি বা কিছু করেছি, আমি এটা সেল করব। একমাত্র আমি একটা অ্যাস্ট্রোলজার, আর আমি কাউকে দেখলাম না। সততা কোথায়? আমি তো অ্যাস্ট্রোলজার, আমি তো ব্যবসা দেবো, তাই না? আমি তো ব্যবসা দেবো। আজকে আপনি আমার কাছে আসবেন, দিদি আমার কি ব্যবসা ভালো হবে, আমি যদি আপনাকে বলি আপনি এই ব্যবসাটা করুন, আপনার ভালো হবে, সেই ব্যবসাটা করবেন। এবার যদি আপনি বলেন যে তাহলে প্রতিকার বা কিছু, হ্যাঁ এটা তো আমাকে দিতেই হবে, এটা তো ওষুধ, এটা তো আপনার সূক্ষ্ম শরীরের ওষুধ, এটা আপনাকে আমার দিতেই হবে, নাহলে আপনাকে রোগ আমি সারাবো কি করে? রোগ তো আমাকে সারাতে হবে, কারণ এই যে পারদ্ধ, এই যে সঞ্চিত কর্ম, এই যে কি মারাত্মক ডেঞ্জারাস, এটা তো যারা অ্যাস্ট্রোলজি করে বা জানে তারা সঠিকভাবে জানে, যারা ব্যবসা করে তাদের ব্যাপারটা আলাদা, তারা তো অল্প করে পড়াশোনা করে অল্প করে কাজ করে, তাদের ব্যাপারটা আলাদা। ঠিক আছে, তো একমাত্র আমি কোনোদিন কোনো ব্যবসা করি না, কোনোদিন কোনো প্রোডাক্ট আমাকে সেল করতে দেখেছেন যে এটা আমার প্রোডাক্ট আপনারা নিন? না, কোনোদিন না। কারণ অ্যাস্ট্রোলজিটাকে আমার কাছে এবং আমার কাছে যারা আসেন, আমার সাথে যারা থাকেন, আমার পেজ যারা ফলো করেন এবং আমাকে যারা দেখেন, তারা খুব ভালো করে বুঝে গেছেন যে রিনা চক্রবর্তী কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে কোনো ছেলে খেলা করেন না, এবং তারা একটা লেভেলের মানুষ, আমি দেখেছি। তারা কোনো তর্ক, কোনো ঝগড়া, কোনো অশান্তি, কোনো কাকতালীয় তো যান না। তারা বোঝেন যে হ্যাঁ অ্যাস্ট্রোলজি কথা বলে, এবং অ্যাস্ট্রোলজিটা সঠিক করে করা গেলে সত্যি ভালো থাকা যায়। এবং তারা কোনোদিন, আমি দেখেছি, ভীষণ ভদ্র।
আমার কাজের একটা লেভেল আছে এবং আমার সাথে যারা যুক্ত তাদেরও একটা লেভেল আছে, তো এটা বুঝতে হবে। তো এবং অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস জানেন, যে অ্যাস্ট্রোলজি আপনি অনেক বড় বড় ডাক্তার আছে যাদেরকে আপনি অ্যাস্ট্রোলজি বোঝাতে পারবেন, তারা খুব বিশ্বাস করে। আমার অনেক 10 পাস করা মানুষ আছে যারা বলেন অ্যাস্ট্রোলজি আবার কি, ঠিক আছে। আবার অনেক অনেক উঁচু জায়গার মানুষ তারাও আছে, বলেন যে অ্যাস্ট্রোলজি আবার কি। কাজে অনেক অ্যাস্ট্রোলজির সাথে না শিক্ষার বিচার করলে না, শিক্ষার প্যারামিটারের সাথে না আপনি জ্যোতিষ চর্চাটাকে বিচার করতে পারবেন না। এটার প্যারামিটারটাই আলাদা, এই প্যারামিটারের সাথে না ঠিক আমাদের পুঁথিগত বিদ্যাটা যায় না, তো এই ব্যাপারটাই পুরো আলাদা, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। এবারে যেটা তুমি বললে, কে একটা যেন বললো যে পাস্ট লাইফ পিএলআরটা না করতে কোনোদিন যেও না। পিএলআর করলে না জীবনের শত দুঃখ, আমার মনে হলো কি হয় বলতো, আমি পুরো টেনে নিয়ে চলে এলাম। মানে আমার আগের জন্মের দুঃখ আমি এই জন্মে টেনে নিয়ে কি করব? আমার এই জন্মে যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আমার থাকতে ভালো লাগছে না, তাহলে আমি যেভাবে পারবো আমি ওটাকে খণ্ডিত করব। কিভাবে খণ্ডিত করব আমি বলি, খণ্ডিত করার একটাই রাস্তা, সেটা হচ্ছে ক্ষমা চাওয়া। আমি ক্ষমা চেয়ে নেব। কার কাছে? যার সাথে আমি সংসার করছি তার কাছে, যে আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি। আমার যদি আগের জন্মের তোমার সাথে কোনো ঋণ মুক্ত থাকে বা কোনো অন্যায় থেকে থাকে বা কোনো কিছু যোগসূত্র থাকে, এই যোগ তুমি ছিন্ন করো, ঠিক আছে। এই যোগ তুমি ছিন্ন করো, যা কিছু ভালো তা কিছু তুমি দাও। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই, এটা বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি। ভেবেছিলাম প্রেম করবো, কিন্তু আবার নতুন অ্যাকাউন্ট খুলে কি ঝামেলা বাড়ায়, তার সত্যি তাই না, না ওই এক্সট্রা ওটা করতে নেই। তো এটা কিন্তু আরে নিজের হাজবেন্ডের সাথেই তো প্রেম করা যায়, নিজের ওয়াইফের সাথেই তো প্রেম করা যায়, তাকে নতুন নতুন ভাবে দেখা যায়। এইটার থেকে মজার আর কিছু আছে নাকি? তাকে যদি আমি নতুন নতুন ভাবে ভালোবাসতে পারি, নতুন নতুন ভাবে দেখতে পারি, তার থেকে ভালো কিছু। কিন্তু যাদের হাজবেন্ড ভালো না, যাদের ওয়াইফ ভালো না, তাদের যে শত্রু, ওইখানে ক্ষমা চান, ওইখানে ক্ষমা চান, যে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিভাবে ক্ষমা চাচ্ছি? তার মানে কি আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, তার পা ধরে ক্ষমা চাইবেন? একদম না। আত্মার সাথে আত্মার কানেকশন তৈরি করুন, আপনার আত্মার সাথে তার আত্মা। সে জানতেও পারবে না। কখনো কারোর কাছে নত হবেন না, কখনো না, কখনো কারোর কাছে নত হবেন না। আপনি তার কাছে গিয়ে না, আপনি দূর থেকে তার আত্মাকে কানেক্ট করুন, তার আত্মাকে কানেক্ট করে বলুন যে তোমার সাথে আগের জন্মে যদি আমার কোনো একটা খারাপ সম্পর্ক থেকে থাকে, বা আমি যদি আগের জন্মে তোমার কাছে কিছু ভুল করে থাকি, বা তুমি যদি কিছু ভুল করে থাকো, তাহলে এই জন্মে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এইটাকে এই জন্মে সমাপ্ত করে দাও, কিংবা ঈশ্বরের কাছে গিয়ে তার আত্মার হয়ে ক্ষমা চান। ঈশ্বরের কাছে তার আত্মার হয়ে ক্ষমা চান। এবং কিন্তু যারা যারা ওই রকম ছেড়ে পালিয়ে গিয়ে অন্য পুরুষের সাথে বা অন্য মহিলার সাথে বিয়ে করেছেন, তাদের জন্য কিন্তু এই সলিউশন নয়। যারা সংসারে থেকে গেছেন কিন্তু ওই হাজবেন্ডের সাথে বা ওই ওয়াইফের সাথে আপনার প্রচন্ড বিবাদ। আমি এমন একজনকে জানি যে বাইরে থাকে, আমার কাছে প্রতিকার করেছে। তার হাজবেন্ড, ভাবতে পারবেন না, আমি নামটা তো নিতে পারবো না, দিদি আমার পেজে থাকে আর নেবও না কোনোদিন। ওনার ভীষণ একটা সময়, এটা 2021 সালের 22 সালের কথা বলছি, ওনার হাজবেন্ড একটা পর মহিলার কাছে ডেলি যেত, ডেলি, মানে সেটা দিদি আমাকে বলছে, বলে জানেন তো দিদি, রাত্রে 8-9 বাজে না পরে সে ছিটকে যাওয়ার মতো বেরিয়ে যাচ্ছে। উনি কিন্তু বাঙালি, বাট উনি কোথায় থাকেন আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, আমার নামটা মনে আছে ওনার, বাট আমি নামটা নিতে পারবো না। ছিটকে যাওয়ার মতো। তা আমি না ওনার বাস্তু রেমেডি করলাম ফার্স্টে, তারপরে আমি ওনাকে একটা জিনিস রাখতে দিয়েছিলাম ওনার ঘরে। রাখতে দেওয়ার পরে ওনার হাজবেন্ডকে তো কিছু পড়ানো যাবে না, কিচ্ছু করা যাবে না। এবার বলছে দিদি আমার 2টো ছেলে মেয়ে, এবং ওনাকে আমি বললাম আপনি রোজগার করতে শুরু করুন। রোজগার করতে শুরু করুন, এইভাবে তো আপনি বাঁচতে পারবেন না। এডুকেটেড মহিলা বা কিছু, আপনি রোজগার করুন, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। উনি আস্তে আস্তে রোজগার করা শুরু করলেন। কিরকম শুরু করলেন? এটা স্কুলে চাকরি করা শুরু করলেন। বাইরে তো স্কুলে চাকরিটা পাওয়াটা খুব ইজি, কোনো মন্টেসারি স্কুলে নয়, এমনি একটা স্কুলে বেশ উনি শিক্ষিত মানুষ ছিলেন, স্কুলের চাকরিটা পেয়েও গেলেন। এবং উনি
চাকরি করতেন, বড় ছেলে মেয়ে, বেশ বড় ছেলে মেয়েটা। ছেলেটা বোধহয় তখনই 2021 না 22 অনলাইন থেকেই কিন্তু উনি এসেছিলেন আমার কাছে, 21 না 22 কথা। এখন উনি আছেন আমার পেজে, আমি জানি। হ্যাঁ, তো ওরম হওয়ার পরে উনি উনি কিন্তু আস্তে আস্তে ওনার ওই জায়গাটা ঠিক হয়ে গেল। আমি ওনার বাড়িতে একটা জিনিস রাখতে দিয়েছিলাম, আর ওনার বাস্তুর একটা রেমেডি করেছিলাম, আর কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, কিচ্ছু না। একটা পুজো করেছিলাম, একটা পুজো করিয়েছিলাম বাস্তুর একটা। তখন না আমি দক্ষিণেশ্বরে পুজোগুলো করতাম, সব পুজোগুলো দক্ষিণেশ্বরে করতাম। একটা বাস্তুর পুজো করিয়েছিলাম, বাস্তু না সরি, একটা ওনার হাজবেন্ডের ছবি দিয়ে একটা পুজো করিয়েছিলাম, একটা বাস্তু রেমেডি করেছিলাম, আর ওনার বাড়িতে আমি একটা জিনিস রাখতে দিয়েছিলাম, সুতোর না, জানেন, একসাথে সুতো না পর্যন্ত, আলাদা রুমে সুতো। হাজবেন্ড, সেই হাজবেন্ড পুরো পরিবর্তন, পুরো পরিবর্তন। এবং ওনাকে ওনার শ্বশুর বাড়ির সবাই সাপোর্ট করতো, মানে শ্বশুর বাড়ির থেকে শ্বশুর সাপোর্ট করছে, যা সাপোর্ট করছে, ভাসুর সাপোর্ট করছে, কিন্তু হাজবেন্ডটা ওরকম চলে যেত, সে ছিটকে যাওয়ার মতো অনেকটা মহিলার পাল্লায় পড়ে গেছিল। কিন্তু একটা জিনিস ওনার ছিল, উনি সংসারটা ছেড়ে যাননি, মানে হাজবেন্ডটা না বাড়ি ছেড়ে বেরোননি, বাড়ির রেসপন্সিবিলিটিগুলোকে নিত, বাচ্চাদের খরচা দিত, ওনার রেসপন্সিবিলিটিগুলোকে নিত, এইগুলো নিত। বাড়ি কোনো দায়িত্ব পালন করতো না, টাকা দিয়ে খালাস, বাট এইটুকু করতো। এই যে এইটুকু করতো না, এইটাতে আমি সুযোগটা পেয়ে গেছিলাম, এই সুযোগটাকে আমি কাজে লাগিয়েছিলাম। আমি ওনাকে বলেছিলাম, এইটুকু তো উনি করেন, আমাকে শুধু আপনি একটা সুযোগ দিন, আমি আপনার হাজবেন্ডকে ফিরিয়ে দেব। এই যে উনি এইটুকু করেছেন, আমি কিন্তু ওনার হাজবেন্ডকে ফিরিয়েছি, খুব ভালো আছে এখন। একদিন আমাকে ফোন করেছে, বলছে দিদি আমার হাজবেন্ড এখন কত ভালো হয়ে গেছে, কত আছে, উনি এখন, আমার মেয়ে চাকরি পেয়ে গেছে, বড় মেয়ে একটা ছেলে, মেয়েটি চাকরি পেয়ে গেছে, বলছে কত ভালো হয়ে গেছেন, মানে অনেক থ্যাঙ্কস জানালেন আমাকে, অনেক কিছু। তো এত ভালো লাগে, মানে এরমও হয় তো। হ্যাঁ, সে তো অবশ্যই না, আমি বলছি মানে এরকম কিন্তু ওনার জীবনে হয়েছিল, কাজে এই জিনিসগুলো হয়, ঠিক আছে। কিন্তু বেরিয়ে যদি যান তাহলে আর কিছু করার নেই, আপনি কিন্তু আপনার ওই অ্যাকাউন্ট ক্লোজ না করে নতুন অ্যাকাউন্ট ওপেন করলেন, ঠিক আছে। সম্পর্ক তো আসে, প্রচুর আসে এরকম সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আর কি নিয়ে বলবো, মোটামুটি আমি সবটাই কভার করে দিলাম। এবার আসি অ্যাস্ট্রোলজিক্যাল জায়গায়। আচ্ছা, এবার হচ্ছে কিভাবে চাইবেন, সেটা হচ্ছে আপনি ঈশ্বরের কাছে চাইবেন। কিভাবে বলবেন যে ঈশ্বর তুমি আমাকে এই কর্ম থেকে রিলিফ দাও, তুমি আমাকে এই কর্ম থেকে মুক্তি দাও, আমি আগের জন্মে যা খারাপ করেছি তার শাস্তি তুমি আমাকে দিচ্ছ, আমি মাথা পেতে নিয়েছি, এতদিন তো নিলাম, এবার তুমি আমাকে এর থেকে মুক্তি দাও। ওই আত্মার কাছে ক্ষমা চান, ওই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাইতে যাবেন না, তাহলে তো মানুষটা মাথা উঠে আরো নাচবে, সে তো এমনি আপনাকে নাচাচ্ছে। কিন্তু ওই আত্মার কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করুন। ইপসিতার তোমার কথা শুনলো না, হ্যাঁ ইপসিতা শুনলো না। সবাইকে দিদি তুমি শোনাতে পারবে না, তো সবাইকে শোনাতে পারবে না। যার বললাম না, যার পরিবর্তন হওয়ার না, সে কিন্তু পরিবর্তন হতে পারবে না, সে পরিবর্তন হতে পারবে না, তার অ্যাকাউন্ট এখনো ক্লোজ হয়নি, সে চলতে থাকবে ওরকম, যখন বুঝতে পারবে অনেক দেরি হয়ে যায়। তো এইভাবে কিন্তু চাইতে হবে, ঠিক আছে। এইভাবে চাইলে আস্তে আস্তে কিন্তু যারা বেরিয়ে গিয়ে অন্য সংসার করছেন তাদের কিন্তু হবে না। সেকেন্ড কি, আপনার সাথে আপনার হাজবেন্ডের ডিভোর্সই হয়নি, আপনি একটা অন্য জায়গায় গিয়ে সংসার করেন বা অন্য মানুষের সাথে থাকেন, এখন প্রচুর এটা চলছে, এটা এখন ট্রেন্ড। তাহলে কি হলো, দেখা গেল আপনার হয়তো কোনোদিন ডিভোর্সটাই হলো না, কোনো দিন হলো না। আরে ঈশ্বর না চাইলে আপনি যত খুশি টাকা পয়সা এটা ওটা দিন, টাকা থাকলে জীবনে সব হয় না। হ্যাঁ, আপনার হয়তো ডিভোর্সটাই হলো না, তাহলে আপনার পারদ্ধ কিন্তু ওখানে রয়ে গেল, এমনি তো আপনি অ্যাকাউন্ট ক্লোজ করতে পারেননি। আর সেকেন্ড হচ্ছে ওইখানেও কিন্তু আটকে গেল। আমার মনে হয় ব্যাংকেই সমস্যা, হ্যাঁ ব্যাংকেই সমস্যা। আরে অ্যাকাউন্ট কি শুধু ব্যাংকে হয়, অ্যাকাউন্ট আমাদের জীবনের প্রত্যেকটা খাতে হয়, প্রত্যেকটা খাতে অ্যাকাউন্ট ক্লোজ করতে হয়, প্রত্যেকটা। তুমি যাতেই করবে তাতেই তোমাকে অ্যাকাউন্ট, তোমাকে হ্যাক মানে করবেই, তোমাকে পিং করবেই, তুমি কিন্তু এটা করনি, তুমি কিন্তু ওটা করনি, তুমি কিন্তু সেটা করনি, তোমাকে বলতে থাকবে। ধরো আমরা যদি শরীরের মধ্যে শুধু ফল খাই, শুধু সবজি খাই,
শুধু লিকুইড খাই, তাহলে তুমি শুধু লিকুইড খাচ্ছ, তখন তুমি যখনই কোনো চিবানো জিনিস খাবে, যখন তুমি কার্বস খাবে, তখন কিন্তু তোমার শরীর সেটা নিতে পারবে না। আবার যদি তুমি শুধু সবজি খাও, শুধু ফল খাও, তাহলে কিন্তু তোমার শরীরে একটা কেমিক্যাল রিয়াকশনস তৈরি হয়ে যাবে। সব কিছুকেই আমাদের ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স মানেই তো জীবন, ঠিক আছে? সেই জন্যই তো ব্যালেন্স শিট, সেই জন্যই তো অ্যাকাউন্টেন্সি, সবই তো অ্যাকাউন্টসের গল্প বাবা। অ্যাকাউন্টস ছাড়া জীবনে কি আছে? ম্যাম প্রেম আসলে যখন বারবার আসে সেটা ভেঙে যায়, হ্যাঁ প্রেম আসলে বারবার যখন সেটা ভেঙে যায়। প্রেমের ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম না, বিয়ের পরেও অনেক সময় প্রেম আসে, আবার আগের প্রেম বিয়ের পরে ফিরে আসে। এইটাও কিন্তু প্রচুর মানুষের জীবনে হয়, আগের প্রেম ফিরে আসে। আমি এমন একজন মানুষকে জানি যার একটা 10 বছরের প্রেম, আমার খুব কাছের, এবং এটা আমার জন্য খুব দুঃখের। এখন বড় হয়েছি বলে দুঃখটা বুঝতে পারি, বাট আগে ছোট ছিলাম মনে হতো বাবা বাবা ওর প্রেমটা কেন কাটছে না, তাহলে তোকে একটা ভালো বিয়ে দিতে পারে ওর বাবা মা, এরকম মনে হতো। কিন্তু বড় হয়ে এটা ফিল করেছিলাম যে সত্যি ওর জীবনে এটা খুব ট্র্যাজেডি। ওর একটা 10 বছরের প্রেম ছিল, তো 10 বছরের প্রেম থাকার পরে ওর যখন প্রেমটা টিকলো না, ওর কিন্তু অন্য জায়গায় বিয়ে হলো। হ্যাঁ, এবং বিয়ে হওয়ার পরে ছেলেটি কেন ওর প্রেমটা টিকলো না, তার কারণ ছেলেটি চাকরি পেল না। যতদিন ওর সাথে প্রেম ছিল ততদিন ছেলেটা চাকরি পেল না। যেই ছেলেটা ওর বিয়ে হয়ে গেল, ছেলেটা কিন্তু চাকরি পেয়ে গেল। এরমও কিন্তু হয় অনেক সময়। এইবার ধরুন বারে বারে প্রেম আসে, যাদের জীবনে বারে বারে প্রেম আসতে থাকে, কন্টিনিউ দেখবেন একটার পর একটা প্রেম আসছে। একটা সেদিনকে যেমন একটা মেয়ে, ওই মেয়েটা ওর দিদি আমার কাছ থেকে প্রতিকার করে, ওর দিদি তো একটার পর একটা সরকারি চাকরি করে, একটার পর একটা সরকারি চাকরি ছাড়ে, এরকম। ওর বোন আমাকে সেদিনকে মেসেজ করেছে, ওর বোনকেও আমি প্রতিকার করেছি। ওর বোন বর্তমানে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, ওর দিদির মতনই। ও বলছে আমাকে, আমি নাম নেবো না, ও বলছে আমাকে, জানো তো দিদি, আমার ওই কামাখ্যার কাজের জন্য আমাকে ফোন করেছিল। তা আমি ওকে বললাম তুমি করতে হবে না বা কিছু। তখন ও বলে, জানো তো দিদি, আমার জীবনে না বারে বারে প্রেম আসছে, আর বারে বারে কিন্তু যখনই সেটাকে বিয়ের জায়গায় নিয়ে যাচ্ছি, প্রেম করতে সবাই চাইছে, মানে প্রেম করব, ঘুরবো, হোয়াটসঅ্যাপে কথা বলবো, মেসেঞ্জারে কথা বলবো, ঘুরে বেড়াবো, অনেকে তো আবার ফিজিক্যালও হতে চায়, এখন তো ওটা একটা ট্রেন্ড। তো কিন্তু যখনই বিয়ের কথা বলছি তখনই কিন্তু আর কেউ আসছে না, মানে তখনই আর সেই সম্পর্কটা কেটে যাচ্ছে। প্রত্যেকেই, কেউ সরকারি চাকরি করে, কেউ খুব ওয়েল স্টাবলিশ, কেউ খুব ভালো বিজনেসম্যান, কিছুতেই ওটা ম্যাচিও করছে না। এটা কেন হয়? এইটা হওয়ার কারণ হচ্ছে তোমার প্রেম বারে 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 কাটছে, তার মানে তোমার পারধ্যে ওই জায়গাগুলো পেন্ডিং হয়ে আছে। তুমি আগের জন্মে এমন কিছু করেছো, তুমি আগের জন্মে এমন কিছু কাজ করে দিয়ে গেছো, যেইটা তুমি এই জন্মে তার ফল স্বরূপ বয়ে নিয়ে বেড়াচ্ছ। এই যে তোমার এতগুলো প্রেম কাটছে, এটা বুঝবে তোমার জন্য একটা গুড লাক তৈরি করছে, ঠিক আছে? মানে তোমার আগের জন্মে হয়তো তুমি পুরুষ ছিলে বা তুমি মহিলা ছিলে, আগের জন্মে তুমি এই কাজগুলো করে গেছিলে, তুমি প্রচুর ছেলের সাথে প্রেম করেছো, প্রচুর মেয়ের সাথে প্রেম করেছো, যার জন্য তোমার প্রচুর সম্পর্ক নষ্ট হয়েছে। তুমি প্রচুর ছেলের সাথে বা প্রচুর মেয়ের সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্টে গেছো বিয়ের আগেই, যার জন্য তোমার প্রচুর সম্পর্ক নষ্ট হয়েছে। এই জায়গাটা কিন্তু ঠিক করে তোমার সম্পর্কগুলো, ঠিক আছে? সেই জন্য এই জেনারেশনে অনেকে বলে, দিদি পুরোনো প্রেমটা কবে ফিরে আসবে, ওই প্রেমটা না এলে তো আমার খুব কষ্ট হচ্ছে, আমি চাই আমার পুরোনো প্রেমটা ফিরে আসুক। আমি চাই না তোমার পুরোনো প্রেমটা ফিরে আসুক। যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে তোমার সাথে ওই কর্মটাই করতে এসেছিল, সে কখনো তোমাকে ভালোবাসেনি, সে তোমার ওই কর্মর ফিডব্যাকটা নিতে এসেছিল এবং তোমার ওই কর্মফলটাকে সে পূরণ করতে এসেছিল, তাই জন্য সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, ঠিক আছে? তো এইটা প্রচুর অ্যাকাউন্ট, আগের জন্মের প্রচুর অ্যাকাউন্ট আছে আমাদের। আমরা এই জন্মের কম অ্যাকাউন্ট আছে, আমরা এই জন্মের অ্যাকাউন্ট তো কিছু আমরা করব, কিছু আমরা ভোগ করব, কিছু আমরা নিয়ে যাব, প্রচুর আছে। সেই জন্য প্রচুর সম্পর্ক নষ্ট হয়। দেখবেন এক একটা ছেলে বা এক একটা মেয়ের 10টা 12টা করে সম্পর্ক, ঠিক আছে? আমার মেয়েরই একটা বন্ধু আছে, বান্ধবী, ইনফ্যাক্ট আমি অনেক ছোট থেকে চিনি, অনেক প্রেম করছে, অনেক প্রেম করছে। মেয়ে বলছে, মা ওরে জোটে কি করে এত? আলাম এইভাবেই জোটে, এইটা হচ্ছে পারক্ত, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো এইভাবে কিন্তু তৈরি হয় সম্পর্কগুলো। এবার অনেকে ভাবে কি, বাবা আমার এত প্রেম আসছে মানে বিশাল সুন্দরী, ড্রপের সুন্দরী,
ওইভাবে সুন্দরী হয় না। আমি এরম টাক মাথা, এত বড় টাক মাথা, তাকে তার 50-52 বছর বয়স খুব বাজে জিনিস নিয়ে ব্যাগে নিয়ে ঘুরতে শুনেছি, ঠিক আছে, এবং একটার পর একটা প্রেম করতে শুনেছি। কি বাজে দেখতে, ভাবতে পারবেন না। একবার তাকালে দুবার তাকাতে ইচ্ছা করবে না তার দিকে। তার মানে কি, খুব সুন্দরীদেরই অনেক প্রেম আসে জীবনে, আর যারা কুৎসিত তাদের জীবনে প্রেম আসে না। একদম ভুল, একদম ভুল। আপনার আগের জন্মের প্রারব্ধ ছিল বলে আপনার এই জন্মে এত প্রেম আসছে, এবং ওই প্রেমগুলো একটাও, মানে একটা প্রেমও আপনার খুব ভালো প্রেম নয়, একটাও হেলদি না, সব আনহেলদি, সব আনহেলদি প্রেম। বিশ্বাস করুন, আমি এরকম টাকমাথার লোক আমার চেম্বারে এসছে, হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ তো পারলে হাজব্যান্ডকে তুলে একটা টেনে থাপ্পড় মারে ঠাস করে, মানে আমি দক্ষিণেশ্বরের চেম্বারে ঘটনা আমি থামাতে পারছি না। আমি আমি বলছি, আমি একই করলাম, এই চরম ভুল আমি আর জীবনে করব না। আমি শুধু টেবিল চাপড়ে বলেছিলাম আপনি কটা প্রেম করেন এবং আর কটা করবেন, বউকে আর কত ঠকাবেন। এই তো অবস্থা। এটা দক্ষিণেশ্বরের চেম্বারের লকডাউনের আগের কথা বলছি, মানে তখন আমি এত এত মুখ খোলা ছিলাম। আমি আমি তো প্রচন্ড, মানে আমি তো ভীষণ ফরওয়ার্ড, আমি বরাবরই খুব ফরওয়ার্ড, মানে ভীষণ ফরওয়ার্ড মেয়ে আমি, এবং আমি ভীষণ ওপেন কথা বলি, মানে খুব বাজে জিনিস এটা, খুব বাজে জিনিস এটা, আমার খারাপ জিনিস এটা, আমার হাজবেন্ড আমাকে বলে এটা খুব, এবং আমি না খুব ডিরেক্টলি বলে দিতাম আগে। হ্যাঁ, যখন আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না বা কিছু, আমি দক্ষিণেশ্বরে তখন চেম্বার করতাম, আমি 2018-19 সালের কথা বলছি। তখন কোথায় সোশ্যাল মিডিয়া, মানুষ ফোনে ফোনে বুকিং করতো। হ্যাঁ, 18-19 কেন, আমি আরো আগের কথা বলছি। তাহলে তো আমি এরকম ডিরেক্ট বলি, তখন আমি কত ছোট, আমি ডিরেক্ট বলে দিয়েছি কথাটা। তো মানে উঠে থাপ্পড় মারে, উনি স্কুল টিচার, কি অবস্থা, যাতা অবস্থা। আমার চেম্বারে বাসন্তী তখন আমার সাথে কাজ করতো, বাসন্তী প্রায় ছুটে আসে, এসে বলছে দিদি কি হয়েছে, না কিছু হয়নি। মানে সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি চেম্বারে আর এইসব কথা কোনোদিন বলবো না, অসম্ভব ব্যাপার, মানে বলবোই না। আমি একটা মেয়ে হয়ে চেম্বার করি, আমার সাথে বাসন্তী থাকতো, তখন সেও মহিলাই, তো দুটো মহিলা, যাতা কাণ্ড, মানে খুব বাজে একদম। মানে আমার প্রচুর অভিজ্ঞতা, প্রচুর, মানে খুব, এবং খুব তিক্ত অভিজ্ঞতাও আছে আমার প্রচুর, মানে যাতা। তাহলে এগুলোও তাদের প্রারব্ধ। তার মানে আপনারা কি ভাবেন যে খুব সুন্দর মেয়ে আর খুব সুন্দর পুরুষ মানে তাদের জীবনে প্রচুর নারী আর প্রচুর পুরুষ? একদম ভুল। খুব কুৎসিত পুরুষ, খুব কুৎসিত নারীদের জীবনে খুব খুব বেশি পুরুষ এবং প্রচুর বেশি নারী আছে। তাহলে তো খুব বাজে জিনিস এই অ্যাটাচমেন্ট। মানে আরেকটা জিনিস, মানে কি বলুন তো, আমাদের শরীরের সাথে শরীরের মিলনটা খুব বাজে জিনিস। কি স্ট্রেট ফরওয়ার্ডের জন্যই তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড, আমি এখনো স্ট্রেট ফরওয়ার্ড, বাট আগের থেকে অনেক কমে গেছি, অনেক। মানে নিজের এ তো সর্বনাশ তো নিজে করাটা উচিত নয় না। আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ। আমি কাউকে ছেড়ে কথা বলি না। অন্যায় আমি করলে হ্যাঁ ভাই আমি অন্যায় করেছি, আমার সরি, আমার এটা ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমি যদি অন্যায় না করি, আমার সাথে যদি কেউ অন্যায় করে, আমি তাকে ছেড়ে কথা বলি না, কোনোদিন বলিনি, কোনোদিন বলি না, কোনো দিন না। এবং আমি যদি দেখি যে হ্যাঁ সে অন্যায় করছে, তাকে তো আমি ছাড়বো না। কেন ছাড়বো? আর আমি যদি দেখি যে হ্যাঁ, আর আমার সাথে অ্যাস্ট্রোলজি নিয়ে যদি কেউ বেশি কথা বলতে আসে, তার একদম ধুলিয়া উড়িয়ে দেবো একদম। কারণ আমাকে নিয়ে অনেকে অনেক তর্কে গেছে না, দাবাং স্টাইল আপনার, না দাবাং না, ভুলে ফেলেছি না অ্যাকচুয়ালি। দেখো সুমিত, একটা কথা বলি, সুমিত বুঝতে পেরেছি। দেখুন আমি একটা কথা বলি, আমি যদি আপনাদেরকে প্রেডিকশনটা না দিই, তাহলে তো কোথাও ওই জায়গাটায় খামতি থেকে যাচ্ছে। আমি তো মানুষটাকে দেখতে পাচ্ছি যে মানুষটার এই প্রবলেমগুলো তৈরি হয়েছে, তাহলে মানুষটাকে তো ভালো করতে তার ওয়াইফ আমার কাছে ছুটে এসছে না। তার ওয়াইফ, দেখুন গন্ধ কিন্তু আমরা সবাই পাই। আমি যে মানুষটার সাথে ঘর করি, আমি চিনি না আমার বরটা কেমন। আমি যে মানুষটার সাথে ঘর করি, আমি চিনি না আমার বউটা কেমন। আমরা কিন্তু গন্ধ সবাই পাই, সেই গন্ধটাকে আমরা কাজে লাগাতে পারি না, তাই না? তো সেই জন্যই আমরা অ্যাস্ট্রোলজারের কাছে ছুটি। তাহলে সে তো আমাকে ভরসা করে আমার কাছে এসছে, তাহলে তাকে যদি আমি সেই জায়গাটা না দেখিয়ে দিই, তাহলে তো কোথাও না কোথাও আমার কাজের খামতি। তাহলে আমার কাজের খামতি কেন আমি নেব? আমি কোনোদিন, আমি যাকে প্রতিকার করতে পারি না, যার আমি কোনো উপকার করতে পারবো না, তাকে আমি প্রতিকার করি না। সেজন্য আমি খুব বুঝে কাজ করি, খুব বুঝে। আমি একদম
আমি পয়সার জন্য তো কোনোদিন অ্যাস্ট্রোলজি শিখিনি, আমি পয়সা ইনকাম করব বলে আমি আপনাদেরকে খুব সত্যি কথা বলে, আমি যখন বেনারসে পড়তে গেলাম তখন আমার 51 টাকা 101 টাকা ভিজিট ছিল, ঠিক আছে। আমি এটা 2006-7 ওরকম কথা বলছি। তো আমি শূন্য হাত নিয়ে পড়তে গেছি, আমাকে পড়িয়েছে আমার হাজবেন্ড, তার টাকা দিয়ে পড়িয়েছে, সে আমাকে পড়িয়েছে, সে আমার বাবার ওই জায়গাটাকে ফুলফিল করেছে। তাহলে তো আমি আমার তখন আমি ভিজিট কত কম আমার তখন, তাই না? আমি তখন আমার বিশ্বাস করুন তখন এখানে মাঙ্গলিক 7:30 এইসব চলছে। সেদিনকে ওই ওই দিদি আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়া আপনি প্রথম এনেছিলেন যে মাঙ্গলিক বলে কিছু হয় না। হ্যাঁ, আমি তো শিখেছি বাইরে থেকে, সেই জন্য আমি ওটা বলেছিলাম যে মাঙ্গলিক বলে কিছু হয় না। তাহলে তো এটা বুঝতে হবে না, তো ছেলে খেলা নয় এই জিনিসটা, একদমই ছেলে খেলা নয়। তো যারা মানে না, বাট আমাকে সবাইকে মানতে হবে, আমি সেটাও কখনো কাউকে মাথার দিব্যি দিই না যে না বাবা আমাকে সবাইকে মানতে হবে না। বাট আমি আমার অ্যাস্ট্রোলজিটা আমি খুব দমসে করি, কারণ আমি বলবো না যে আমি সব জানি বা কিছু, তবে অ্যাস্ট্রোলজিতে যেটুকু জানি হয়তো এইটুকুই শিখতে পেরেছি, কারণ সারা জীবনেও হয়তো পুরোটা শিখতে পারবো না, এটা পসিবলই নয়, অসম্ভব ব্যাপার, বাট যেটুকু শিখেছি খুব। এবার আপনাদের কোয়েশ্চেন শুনে আমি তারপরে অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটায় যাব। অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটায় একটুখানি শুনে নিই কিভাবে বোঝা যাবে যে আগের জন্মে কার্মিক প্রেমরা এই জন্মের প্রেম কোনোভাবেই তুমি বুঝতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। যে তোমার হাজবেন্ড বা যে তোমার ওয়াইফ হচ্ছে সেটা তোমার এই জন্মের আগের জন্মে তার সাথে তোমার কোনো ঋণ ছিল, তারাই তোমার এই জন্মে হাজবেন্ড বা ওয়াইফ এসছে। না হলে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার পরে ওই পুরুষটাই বা ওই নারীটাই কেন আসে ফিরে? একটা মেয়ে পালিয়ে গিয়ে কেন বিয়ে করে? একটা মেয়ে কেন হঠাৎ করে কেন 7 দিনের মাথায় বিয়ে হয়? ঠিক আছে, কেন হয়? বা একটা মেয়ের প্রেম কেন ভেঙে গিয়ে একটা হঠাৎ করে একটা উড়ে এসে জুড়ে বসা ছেলের সাথে বিয়ে হয়ে যায়? কেন বিয়ে হয়? কারণ ওর সাথেই ওর অ্যাকাউন্টটা ছিল, এবং ওখান থেকে কি মানে হাজব্যান্ড এবং ওয়াইফ হচ্ছে আমাদের চরম শত্রুর জায়গা, ঠিক আছে। এবং ওই জায়গা থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট মানে ক্লিয়ার করতে হয়। জোটক বিচার করতে গিয়েছিল, তুমি ছেলেটার সামনেই মেয়েটাকে বলে দিয়েছিল ওই ছেলেটাকে বিয়ে না করতে। হ্যাঁ, জোটক বিচার করতে এসেছিল, কি বিভৎস। আমি ছেলেটা ওটা তো অনেক পরে, ওটা আমার দমদমের চেম্বারে, ভেরি রিসেন্ট, ওটা বোধহয় 25 সালের ঘটনা। ছেলেটার মেয়েটা বলতে এসছে আমি ছেলেটা কি জঘন্য ছেলেটার মা নিয়ে এসছে, ওরা বোধহয় আমার পেজে নেইও। আমি মেয়েটাকে বলেই দিলাম তুমি এই ছেলেটাকে বিয়ে করো না, তুমি যদি এই ছেলেটাকে বিয়ে করো তুমি জীবনে মানে প্রচন্ড প্রচন্ড বিপদে পড়বে। কারোর পছন্দ হয়নি আমার কথা। আমি এবং ছেলেটাকে এটাও বললাম দরজার বাইরে যাবে গিয়ে ছেলেটা এক্ষুনি আমার পেজটাকে তোমাকে দিয়ে আনফলো করাবে, আমার তাতে 1-2 ফলোয়ার্স কমে যাবে, আমার কিচ্ছু আপত্তি নেই। কিন্তু আমি যেটা দেখবো আজ থেকে 5 বছর বাদে তুমি কিন্তু আমাকে বলবে যে দিদি তুমি যেটা বলেছিলে আমার কিন্তু সব মিলে গেল। কাজে আমি না কারোর ভবিষ্যৎ নষ্ট করার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজিটা শিখিনি, আমি ভবিষ্যৎ করার জন্য অ্যাস্ট্রোলজিটা শিখেছি। আজকে যেমন দেখুন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে, আপনাদেরকে আমি পড়ে শোনাই। হ্যাঁ, ওই দেখুন, এই দেখুন মেসেজটা এসছে, ওর নাম হচ্ছে অন্তরা পট্টনায়ক, ঠিক আছে। অন্তরা পট্টনায়কের কিছুদিন আগে আমাকে মেসেজ করেছিল, ওকে আমি প্রেডিকশন করেছি। ও আমাকে লিখেছে আপনি আমাকে বলেছিলেন আমার অ্যাক্সিডেন্ট হবে, সত্যি হয়েছে, খুব বড় অ্যাক্সিডেন্ট হলো 1 বৈশাখের দিন। আমি আপনার থেকে প্রতিকার নিতে চাই, যাই হোক কিরকম পড়বে ও খরচা জানতে চেয়েছে। আমি কোনো উত্তর দিইনি এটার। তারপর আমি প্রতিকারের উত্তর তো দিইনি, কারণ আমি ওকে লিখেছি কি হয়েছিল কিভাবে হলো, যাই হোক। এবারও লিখেছে আমি ডিউটি থেকে ফিরছিলাম, গাড়ি নিয়ে পড়ে ছিটকে গেছি, গলার হাড় ভেঙে গেছে। মানে গলার হাড় এটা কি বেরিয়েছে, ওটি করতে হলো। মার্চ মাসের পরে হবে বললেন, এপ্রিলের 15 হলো। মানে আমি ওকে প্রেডিকশন করে বলেছিলাম তোমার মার্চ মাসের পরে বা এপ্রিলের মধ্যে একটা বোধহয় অ্যাক্সিডেন্ট হবে, এটা আমি ওকে বলেছিলাম। তো আমি সেটাই বলছি যে এখন তো ছেলের দিন একটু অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। এই যে এটাও আমাকে মেসেজ করেছে, আমি নামটাও মেয়েটির বলে দিলাম, কারণ আমি তো এরিনা চক্রবর্তী কোনোদিন কোনো বানিয়ে কথা বলে না, বলবেও না কোনোদিনও, কারণ আমার কাছে অ্যাস্ট্রোলজি আমার কাছে ঈশ্বর, যার জন্য অ্যাস্ট্রোলজি করতে বসে আমি কোনো
মানে বেশ ধরি না, আমাকে কোনো চাকচিক্য জায়গা করতে হয় না, কারণ আমার কাছে পরিচয় আমার অ্যাস্ট্রোলজি, আমার কাছে পরিচয় আমি। তো সেই জন্য আমাকে অ্যাস্ট্রোলজি আমার কাছে পুরোপুরি ঈশ্বর। এবং হয়তো আগামী জন্মেও এটাই হবে, কারণ ঈশ্বর যখন আমাকে এটা করে পাঠিয়েছে, আমি তো পুরো বুঝে গেছি আমার ছকটা পুরো অ্যাস্ট্রোলজির ছক। তো এই জায়গাটা এমন একটা মহিলার ভাইরাল ভিডিওতে উনি বলেছিলেন যে আমাদের বিয়ে হয়ে আমাদের আগের জন্মের শত্রুর সাথে সেটা নিয়ে সবাই খুব ট্রোল করেছে। না না না, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, আগের জন্মের শত্রুর সাথে আমাদের বিয়ে। তবে সবাই তো শত্রু নয়, সবাই তো শত্রু নয়। এই যে তোমাকে আমি এতগুলো দেখিয়ে দিলাম, তাহলে উনি বুঝিয়ে বলতে পারেননি, ঠিক আছে? ওনার বুঝিয়ে বলার মধ্যে ডিপ সোল যার সাথে থাকে সে কি তোমার শত্রু? যে তোমাকে টিচারের মতো টিচ করছে সে তো তোমার শত্রু নয়। যে তোমাকে কার্মিক রিলেশনস তৈরি করছে সে তো তোমার শত্রু নয়। শত্রুর রিলেশন হয়, দেখবে প্রচুর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড শত্রুতা, কেউ কাউকে দেখতেই পারে না, বেড শেয়ার করে না। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু সেপারেশন থাকে, তারা হয়তো বেরিয়ে যায় না বাড়ির থেকে, বাট একটা ঘরের মধ্যে সেপারেট থাকে, তারা একটা বাড়ির মধ্যে সেপারেট থাকে। সোশ্যালে তাদেরকে সবাই দেখছে যে তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা ভীষণ ভালো আছে, তাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, তারা সব জায়গায় যাচ্ছে, সবকিছু অ্যাটেন্ড করছে, বাট তারা কিন্তু কোনোভাবে হ্যাপি নয়। তাহলে তো এটা কেন তৈরি হয়? কেন তৈরি হয়? এটা কিন্তু শত্রুতার অ্যাটাচমেন্টের থেকে তৈরি হয়, ঠিক আছে? তো বেসিক্যালি এই জায়গাটা থাকে, ঠিক আছে? এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের, ভীষণ, মানে এই জায়গাটা থাকে বলেই এটা হয় আমাদের। এবার আসি আমি একটুখানি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে। আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমাদের হরোস্কোপকে দেখতে হয়, এইবার আমি বলি যে যার তাহলে আমাদের পার্টনার, আমাদের তাহলে কি দেখাচ্ছে, আমরা তাহলে আমাদের পার্টনারের সাথে সংসার করি, তাহলে কি আমরা সংসার করবো না, আমরা কি বিয়ে করবো না, তাহলে আমাদের কোন জায়গাটাকে দেখায়? সবার আগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের সপ্তম ঘর, আমাদের লগ্নের সপ্তম। লগ্ন হচ্ছে আমি, আর সপ্তম হচ্ছে আমার ঠিক অপোজিট। মানে এটা যদি আমি হয়, এটা হচ্ছে আমার অপোজিট, মানে আপনারা আমাকে যেখানে দেখছেন, মানে আমার মিরর ইমেজ, ঠিক আছে? আমার মিরর ইমেজ হচ্ছে গিয়ে আমার 7th হাউস, ঠিক আছে? যদি আমার 7th হাউস আমার মিরর ইমেজ হয়, তাহলে আমার 4th হাউস হচ্ছে আমার মা, আমার গৃহ। আর আমার আমার ফোর্থের ফোর্থ হচ্ছে আমার 7th। ফোর্থের ফোর্থ আপনি গুনুন আপনার লগ্নের চতুর্থ, লগ্নের চতুর্থ থেকে 7th কি গেলাম, চতুর্থ থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, চতুর্থ। আবার সপ্তম থেকে চতুর্থ যান, আপনার লগ্নের দশম হচ্ছে চতুর্থ থেকে সপ্তম থেকে সপ্তম, অষ্টম, নবম, দশম, সেটাও কিন্তু চতুর্থ, ঠিক আছে? এইবারে ওই দশম থেকে দশমে যান, সেটা হচ্ছে আপনার লগ্নের সপ্তম। দশম থেকে গুনুন, দশম, একাদশ, দ্বাদশ, লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, মানে ওটাও কিন্তু আপনার লগ্নের সপ্তম। দশম থেকে দশম, ঠিক আছে? বোঝাতে পারলাম? গুণে দেখুন, দশম থেকে মানে আপনার লগ্নের দশম থেকে যদি দশমটাকে 1 ধরেন, ওই দশম থেকে যদি ঘুরে গিয়ে আবার যান, তাহলে কিন্তু সপ্তমটা আপনার দশমের দশম হচ্ছে। তাহলে আমরা প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মহিলা বাবার মতো স্বামী চাই, মায়ের মতো স্ত্রী চাই, প্রত্যেকে। কেন? কারণ আমি যদি লগ্ন হই, আমার সপ্তম হচ্ছে আমার হাজবেন্ড কিংবা আমার ওয়াইফ, ঠিক আছে? আমার চতুর্থ আমার মা, তাহলে আমার চতুর্থের চতুর্থকে আমার সপ্তম, তাহলে আমার মায়ের মতো মা চাই, মায়ের মতো বউ চাই আমি, যদি আমি পুরুষ হই। আর আমার দশমের দশমকে আমার লগ্নের সপ্তম, আমার বাবার মতো বর চাই আমি। সেই জন্য প্রত্যেকটা ছেলের প্রথম পরিণয় বা প্রথম প্রেম হচ্ছে তার মা, প্রত্যেকটা মেয়ের প্রথম প্রেম হচ্ছে তার বাবা। সেই জন্য যেই মেয়ে বা যেই ছেলে তার বাবার মতো স্বামী পায় না, যার মায়ের মতো বউ পায় না, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি সেপারেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য প্রত্যেকটা মেয়েরা আমরা কিন্তু চেষ্টা করি বিয়ের পরে একটু শাশুড়ির মতো হয়ে যেতে, মানে শাশুড়ির টাইপ হতে না, মোটামুটি একটু শিখে নিতে একটু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, চলো ওনার মতো হই, ঠিক আছে? এইটা আমি আপনাকে বোঝাতে পারলাম। 7th হচ্ছে আমাদের কি শুধুই পার্টনার?
সেভেন, আপনাদের সব কমেন্টগুলো পড়বো আমি, একটু বুঝিয়ে নিই, তারপর আপনাদের কোশ্চেন আসবে, এবার আমি জানি। সেভেন কি আমাদের শুধুই পার্টনার? সেভেন কিন্তু শুধু আমাদের পার্টনার নয়, সেভেন আমাদের অ্যাসেট। সেভেন্থের ঘর থেকে কিন্তু আমরা সম্পত্তি বুঝি, সেভেন থেকে কিন্তু আমরা কেরিয়ারও বুঝি। কেন কেরিয়ার বুঝি? আমাদের দশমের দশম তো সেভেন্থ। আমাদের দশমের দশম যেমন আমাদের বাবা, মানে আমাদের বাবার মতো আমরা হাজবেন্ড চাই বা ওয়াইফ, মায়ের মতো ওয়াইফ চাই, তেমনি আমাদের দশমের দশম কিন্তু আমাদের লগ্নের সেভেন্থ। তাহলে সেভেন্থ কিন্তু আমাদের কেরিয়ারকেও বোঝায়। সেভেন্থ খারাপ হলে যারা ধরুন বাড়ি কিনেছে বা ফ্ল্যাট কিনেছে বা নিজের অর্থে সম্পত্তি করেছে, যদি আপনার সেভেন্থের হাউসের অধিপতি খারাপ জায়গায় বসে বা খারাপ হয়, তাহলে কিন্তু তাদের বাড়ি হয়ে আবার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? আবার কর্ম হঠাৎ করে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কর্ম হয়ে কর্ম খারাপ হয়। ঠিক আছে? যদি সেভেন্থের অধিপতি খারাপ হয়। আমি ওই জন্য সবসময় দেখবেন একটা ওয়ার্ড ইউজ করি, সেভেন্থ আমাদের ডাল রুটি, এই কথাটা দেখবেন আমি ইউজ করি। সেভেন্থ আমাদের ডাল রুটি, আমাদের ডেইলি নিডস, আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয়তা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা আমাদের প্রত্যেক দিনের ডেইলি রুটিন এবং ডেইলি আমাদের প্রয়োজনীয়। ঠিক আছে? পরাশর বলেছে, এটা আমার কথা নয়, পরাশরের কথা, গ্রহ যখন স্বরাশিতে বসে সেই ঘরকে বৃদ্ধি করে। কোনো গ্রহ যদি স্বরাশিতে বসে, মানে ধরুন আপনার সেভেন্থের অধিপতি সেভেন্থে বসলো, তাহলে সেই ঘরটাকে কিন্তু বৃদ্ধি করলো। ধরুন আপনার কর্কট লগ্ন, শনি বসে গেল সপ্তমে, মানে মকর রাশিতে। অনেকে বলবেন যে শনি মকর রাশিতে বসে আছে, তাহলে তো আপনার বিয়েটা ঠিকছে না, বিয়েটা ভালো হবে না। একদমই না, সে আপনাকে বলবে না না, বিয়ে তো আমার ভালোই আছে, আমার তো বিয়েতে খুব একটা খারাপ কিছু নেই। কেন? কারণ যে রাশিতে শনি বসে আছে সেটা তার নিজের রাশি, সেই রাশিকে সে বৃদ্ধি করেছে। এটা হতে পারে তার স্ত্রী তার থেকে একটু বড় হতে পারে, বা তার হাজবেন্ড তার থেকে একটু ছোট হতে পারে, বা তার হাজবেন্ড বা ওয়াইফ দেখতে ভালো না হতে পারে, বাট ওই জায়গাটাকে কিন্তু বৃদ্ধি করে দিল। স্বক্ষেত্রে বসলে সেই জায়গাটাকে সে বৃদ্ধি করতে সাহায্য করে। তুঙ্গ হলে, আপনার যদি সপ্তমপতি তুঙ্গ হয় তাহলে তো ওয়েল অ্যান্ড ওয়েল অ্যান্ড ওয়েল। আপনার সপ্তমপতি তুঙ্গ হলে আপনার কিছু দেখার দরকারই নেই। এবং আপনার আরো তিনটে জায়গা দেখতে হয়, আমি বলবো। আপনার যদি অনেকে বলে যে সেভেন্থে বৃহস্পতি থাকলে খারাপ হয়, সেভেন্থে বৃহস্পতি থাকলে একটুখানি মেয়েদের ক্ষেত্রে খারাপ হয়, তারা সবেতে খুঁত খোঁজে, প্রচন্ড খুঁত খোঁজে। কিরকম? আমার হাজবেন্ডকে এরাম হতে হবে, আমার হাজবেন্ডকে ওরাম হতে হবে, আমার হাজবেন্ডের নাকটা ওরাম হতে হবে, চোখটা এরাম হতে হবে, এত জ্ঞান থাকতে হবে, অত পড়াশোনা জানতে হবে, অত টাকা মাইনে পেতে হবে, এই ব্যাপারটা প্রচন্ড খোঁজে। যার জন্য তাদের কিন্তু ওই জায়গায় একটু প্রবলেম হয়। ঠিক আছে? আবার দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে শুক্র যদি নিচস্থ হয়, শুক্র যদি পার্টনারের সপ্তমে বসে থাকে, ধরুন আপনার বৃশ্চিক লগ্ন সপ্তমপতি সপ্তমে বসে আছে, একজনের আছে আমি জানি, খুব চেনা আমার, তাহলে কি হয় বলুন তো, তাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো থাকে, বাট তাদের পার্টনার কোনোভাবে তাদের হাজবেন্ডকে বা ওয়াইফকে সেই প্রায়োরিটিটা দিতে চায় না যেটা সে ডিজার্ভ করে। ঠিক আছে? এবং যদি আপনার কারক ভাব নাশ হয় তাহলে এই জিনিসটা হতে পারে। রবি, অনেকে বলেন সপ্তমে যদি রবি থাকে তাহলে তো আপনার ডিভোর্স হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি রবি, আমরা যদি কালপুরুষের হরস্কোপকে ধরি তাহলে কালপুরুষ, আমি একটা লগ্ন দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরুন আপনার মেষ লগ্ন, আপনি মেষ লগ্নের অধিপতি, মেষ লগ্নের অধিপতিরা ইন জেনারেল কি হয় বলুন তো, ভীষণ আত্মকেন্দ্রিক হয়, একটু নিজেকে নিয়ে ভাবে, একটু নিজের জন্য চিন্তা করে, একটু স্বার্থপর গোছের হয়। এরা যখন এদের ঠিক বয়সটা 40 বছর হয় তখন এরা ভাবে না না, আমি যা করেছি ভুল করেছি, আর আমার নিজেকে নিয়ে ভাবার দরকার নেই, আমি আর স্বার্থপর হব না, এবার আমি পরিবারকে নিয়ে ভাববো, এবার আমি প্রচুর লোকজনের সাথে মিশবো, এবার আমি অনেকের সাথে মেলামেশা করে থাকবো, অনেককে সময় দেব, অনেকের ভালো করব, এরকম একটা টেন্ডেন্সি আসে। তখন তাদের লগ্নের ঠিক অপোজিট শুক্র, যেটা সপ্তম ঘর, সেই ঘরটার পাওয়ারটা তাদের আসতে শুরু করে।
ঠিক আছে, যখনই সেই পাওয়ারটা আসতে শুরু করে তখন কিন্তু সবাই বলে আরে লোকটা তো এরকম ছিল না, লোকটা তো ওরকম ছিল, বা এখন তো লোকটা খুব ভালো হয়ে গেছে, তাহলে তো লোকটার মধ্যে অনেক পরিবর্তন এসছে। এইটা কিন্তু চেঞ্জেস দেখা দেয় যদি আপনার এইরকম একটা কম্বিনেশন তৈরি হয়, যদি সেভেন্থের ক্ষেত্রে এটা হয়। অ্যাকচুয়ালি সেভেন্থ হচ্ছে আমাদের কালপুরুষের হরোস্কোপের সেভেন্থের ঘরটা হচ্ছে তুলার ঘর ধরা হয়। তুলার ঘর মানে হচ্ছে সেভেন্থের ঘর এবং তার অধিপতিকে শুক্র। আমি সেই হিসেবে আপনাদেরকে এক্সাম্পলটা দিলাম। সেই জন্য শুক্রকে হরোস্কোপে, হ্যাঁ খুঁতখুঁতে, শুভমিতা খুঁতখুঁতে না, শুভমিতার দেখুন গিয়ে আপনি সেভেন্থের অধিপতি বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে, এবং কালপুরুষের হরোস্কোপের সেভেন্থ হচ্ছে গিয়ে শুক্র, এবং ছেলেদের হরোস্কোপে শুক্র আর চন্দ্রকে ভীষণ ভালো থাকতে হয়, মেয়েদের হরোস্কোপে বৃহস্পতি আর মঙ্গলকে খুব ভালো থাকতে হয়। ঠিক আছে, এইটা কিন্তু থাকতে হয়, এইটা না থাকলে খুব সমস্যা হয়। ঠিক আছে, সেকেন্ড আরেকটা কি হয় বলুন তো, আরেকটা যে জিনিস হয় সেটা হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ের হরোস্কোপের মধ্যে দেখা যায় যে যদি চন্দ্র তো আমাদের সোয়া দুদিন করে করে ঘর পাল্টায়, দেখা গেল আপনার সপ্তমে চন্দ্র বসে আছে, চন্দ্র বসে থাকলে তারা কিন্তু পার্টনারের দিক থেকে খুব ইমোশনাল হয়। তারা যখনই পার্টনারের থেকে যত্ন পায় না, তাদের একটা মনে হয় আমার পার্টনার আমাকে যত্ন করছে না, আমি আমার পার্টনারের থেকে দূরে সরে যাব, আমি আগের মতো আমার পার্টনারকে ঠিক সেভাবে পাচ্ছি না, আগের মতো সে যেন নেই, সে যেন এখন বড্ড ব্যস্ত হয়ে গেছে, এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি হয় যদি মঙ্গল থাকে। এটা হচ্ছে মারাত্মক একটা খারাপ যদি সপ্তমে মঙ্গল থাকে। কিন্তু যদি সপ্তমপতি সপ্তমে থাকে, ধরুন আপনার বৃষলগ্ন, বৃশ্চিকে মঙ্গল বসে আছে সপ্তমপতি সপ্তমে, আপনার তুলা লগ্ন, মেষে সব মঙ্গল বসে আছে সপ্তমপতি সপ্তমে, তাহলে রুচক যোগ তৈরি করছে। অনেকে বলবে আপনি ট্রিমেন্ডাস মাঙ্গলিক, আপনি মাঙ্গলিকের শেষ নেই, হ্যানা নেই তেনা নেই, অত নেই চত নেই, কিচ্ছু না, আপনার ভীষণ ভালো ওই জায়গাটা, আপনার স্টেবিলিটি মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছায়। বাট যদি মঙ্গল খুব অগ্নিকারক জায়গায় এসে বসে গেল, কিন্তু সেটা মেষ রাশি হলে হবে না, ধনু সিংহ এই জায়গাগুলো হলে হবে, তাহলে কিন্তু আপনার মারাত্মক লেভেলের একটা অ্যাগ্রেসিভ ব্যাপার থাকবে এবং আপনি ভীষণ ডমিনেটিং হবেন এবং প্রচন্ড আপনার পার্টনারকে ডমিনেট করতে শুরু করবেন। এই জায়গা থেকে একটা প্রবলেম কিন্তু তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা বলে দিলাম। এছাড়া বিবাহের জন্য তিনটে জায়গা দেখতে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে উপপদ, একটা হচ্ছে ত্রিশাংশ, একটা হচ্ছে নবাংশ। শুধুমাত্র হরোস্কোপের আপনার লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর দেখলেই হবে না, আপনার নবাংশের যে লগ্ন তার সপ্তম অধিপতিকে দেখতে হবে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যেটা ত্রিশাংশ, যেখানে রাহু এবং কেতু, পার্টিকুলারলি আমরা সমস্ত হরোস্কোপে ক্ষেত্রে দেখেছি রাহু এবং কেতু এক ঘরে থাকে, অপোজিটে থাকে, যেখানে রাহু থাকে ঠিক তার উল্টো দিকে কেতু থাকে। বাট শুধুমাত্র ত্রিশাংশ চার্টে আমরা দেখেছি রাহু এবং কেতু কিন্তু এক ঘরে অবস্থান থাকে। ওখান থেকে বোঝা যায় যে আপনার আদতে ডিভোর্সটা কবে হবে, ডিভোর্সটা আদতে হবে কিনা, এই মানুষটার সাথে আপনি হয়তো সংসার কোনোদিনই করবেন না, বেরিয়ে গেলেন, কিন্তু আপনি কি ডিভোর্সটা পাবেন, এটা বোঝা যায়। ঠিক আছে, আরেকটা হচ্ছে উপপদ। উপপদটা কি? উপপদ হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে আপনার লগ্নের সপ্তম হচ্ছে আপনার হাজবেন্ড বা ওয়াইফের জায়গা, এবং আপনার লগ্নের সপ্তম থেকে যদি আপনি আপনার লগ্নের দ্বাদশকে ধরেন, আপনার যেটা লগ্ন সেই লগ্নে যদি আপনি দ্বাদশকে ধরেন, সেই দ্বাদশটা হচ্ছে কি আপনার উপপদ। উপপদ দেখলে অনেক সময় হাজবেন্ড বা ওয়াইফের ক্যারেক্টারটা বোঝা যায়, অনেক সময় হাজবেন্ড বা ওয়াইফকে বোঝা যায়। শুধু কি আপনার সপ্তম ধরে দেখলে হবে না, ধরুন আপনার ধরুন মেষ লগ্ন, আপনার সপ্তমের অধিপতি শুক্র হয়তো বসে আছে মকরে, আমি ধরে নিলাম সাপোজ, বাট আপনার উপপদ হচ্ছে মীন রাশির বৃহস্পতি, তার মানে আপনার সপ্তমপতি শুক্র থেকে আপনার হাজবেন্ডের শুধু ক্যারেক্টারটা ধরা পড়বে না, আপনার উপপদ মানে বৃহস্পতি থেকেও কিন্তু আপনার হাজবেন্ডের ক্যারেক্টার, শুধু ক্যারেক্টার না, আপনার হাজবেন্ডের নেচার,
দেখতে কেমন হবে আপনার হাজবেন্ডকে সেটাও কিন্তু অনেক সময় ধরা পড়ে। তো সেই জায়গাগুলোও কিন্তু দেখতে হয়। তো উপপদ, ত্রিশাংশ এবং নবাংশ চক্র দেখলে আমরা মোটামুটি পার্টনারের জায়গাটা বুঝতে পারি যে আমার পার্টনার কিরম হতে পারে, আমার বৈবাহিক জীবনটা কেমন হতে পারে, বা কোথায় কি অসুবিধা আছে। বাট আপনার যদি সপ্তমপতি নিচস্থ থাকে, আপনার যদি সপ্তমে একাধিক বাজে প্ল্যানেট থাকে, সেখানে কোনো ভালো গ্রহের দৃষ্টি না থাকে, বৃহস্পতি শুভ দৃষ্টি না থাকে, তাহলে তো আপনার বৈবাহিক জীবন খুবই অশান্তি হবে, খুবই সমস্যা হবে। কিন্তু ওই যে আমি বললাম, যতক্ষণ না আপনার কার্মিক এনার্জি ফুলফিল না হচ্ছে, যতক্ষণ না আপনার প্রারব্ধ কমপ্লিট না হচ্ছে, আপনি আপনার অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবেন না। সে আপনি বেরিয়ে যান, আপনি পালিয়ে যান, আপনি একা থাকুন, আপনি আর বিয়ে না করুন। আমি প্রচুর দেখেছি এরকম, বা আমার কাছে এরকম প্রচুর আছে যারা মানে কি বলবো আপনাদেরকে, হাজব্যান্ড ওয়াইফ চলে গেছে, মানে ডিভোর্স হয়নি, সেপারেট। আবার এরম আছে, আমি ভেরি রিসেন্ট একজনের সাথে কথা বলছিলাম, তার মেয়ের আমি একটা কামাখ্যায় কাজ করাবো, তার মেয়ে টেক্সাসে থাকে। আমি বলছিলাম, মেয়ের নাম কারোরই নেব না আমি, ওনাদের ক্ষেত্রে আমি দেখলাম যে হাজবেন্ড আবার বিয়ে করেছে, আর উনি কিন্তু শ্বশুর বাড়িতেই থাকেন। তো এরমও হয় অনেক সময়, বাট হাজবেন্ড বিদেশে থাকে, তো এরমও অনেক সময় হয়। তার মানে ওনার সাথে কিন্তু ওনার প্রারব্ধটা কোনোভাবে শেষ হয়নি। কিন্তু বর্তমানে নাকি দেখা গেছে ওনার হাজবেন্ড প্রচণ্ড অসুস্থ, এবং এখন উনি যার সাথে থাকেন বা যার সাথে উনি সংসার করেন, যেই পরে যে মহিলাকে উনি বিয়ে করেছেন, সে নাকি ওনাকে পুরো কাজের লোকের মতো খাটায়। তো অ্যাকাউন্ট ক্লোজ করতে হয়, না হলে পরের কর্ম তোমার খুব খারাপ হয়। বিয়ে তো হয়ে গেছে, সর্বনাশ হওয়ার হয়ে গেছে, না প্রারব্ধ অ্যাকাউন্ট বিয়ে হয়ে গেছে, এটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা হলো আমি যে আগের জন্মের প্রারব্ধ নিয়ে এসছি, সেই প্রারব্ধর অ্যাকাউন্ট আমি ক্লোজ করব। না হলে আমাকে এই জন্মে ভোগ করতে হবে, নাহলে তার পরের জন্ম আমাকে এই অ্যাকাউন্ট বই নিয়ে যেতে হবে। এইটা আমি চাই না, কোনোভাবেই নয়। আর যদি সেটা ভালো হয় তাহলে আবার আমি পরের জন্মের বই নিয়ে যাব। এইটা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা দরকার। কি বুঝতে পারছো না? এইবার বলুন কে কি বুঝতে পারছেন না। এবার কার কি কোয়েশ্চেন আছে বলুন, আমি আপনাদের সব কোয়েশ্চেন ক্লিয়ার করব, সব কোয়েশ্চেন ক্লিয়ার করবো। সবাই বুঝতে পারবেও না, ব্যাপারটা এত সহজ নয়, এত সহজ নয় ব্যাপারটা। সেই জন্যই তো আমি আছি, এত সহজ নয়, সবাই বুঝতে পারবেও না। এবার কোয়েশ্চেন করুন, প্রারব্ধ কি কোনোভাবে কম করা যায়? ওই যে বললাম, ক্ষমা চেয়ে, আত্মার কাছে ক্ষমা চাইতে হবে। মানুষটার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, ওই মানুষটার পায়ে ধরে লাভ নেই, ঠিক আছে? আত্মার কাছে ক্ষমা চাও, ওই আত্মাটার কাছে, যে হে আত্মা, তোমার সাথে আমি যা করেছি, তোমার সাথে আমার যা খারাপ হয়েছে, গত জন্মে যা কিছু খারাপ হয়েছে, তা আমি আর এই জন্মে বহন করতে চাই না। তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার কাছে আমি এই জন্মের মতো আমি এখানেই সবকিছু শেষ করতে চাইছি। তুমি আমাকে ক্ষমা করো, আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং তুমি যদি কিছু ভুল করে থাকো তার জন্যও আমি তোমাকে ক্ষমা করছি, আমি যদি কিছু ভুল করি তার জন্যও আমি তোমাকে ক্ষমা করছি। আমি এখন এসিকে ক্ষমা করতে পারছি না, এসি আমার সাথে কি করছে এটা। ঠিক আছে। তারা ও গণ কিসের জন্য দেখে? তারা এবং গণ, তারা হচ্ছে গিয়ে, দেখো, তারার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে তারাটা লাগে, ঠিক আছে? আমি যদি এখন সাংঘাতিক নক্ষত্রের সাথে বিয়ে করি তাহলে ট্রিমেন্ডাস বাজে অবস্থা হবে। আমি যদি এখন সাংঘাতিক নক্ষত্রের সাথে বিয়ে করি, আমাকে দেখা যাচ্ছে না কেন? এটা আবার কি হলো? আমি তো দেখতে পাচ্ছি গো, দেখা যাচ্ছে। এটা আবার কি করলো? কথা শোনা যাচ্ছে? বাবা, এটা আবার কি হলো? এটা কি হলো?
আমি তো নিজেকে দেখতে পাচ্ছি, সাউন্ড আসছে অনলি। হ্যাঁ, এটা কি হলো? এটা কি হলো? আমি নিজেকে দেখতে পাচ্ছি কিন্তু দেখা যায় না, বাট কথা ক্লিয়ার আসছে। কালারফুল স্ক্রিন আসছে, আমিও তো বুঝতে পারছি না কালারফুল স্ক্রিনটা কেন আসছে। আমি এই ফোন থেকে দেখছি কালারফুলই আসছে স্ক্রিনটা। কি করব? কেটে বেরোবো একবার? কেটে একবার বেরোবো? কেটে বেরোবো একবার? তাহলে আমি একবার কেটে বেরোচ্ছি। হ্যাঁ, একবার কেটে বেরোবো, আপনারা একটু বলুন তো। আমি কিন্তু নিজেকে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি।